রে ওখানে? তাড়াতাড়ি বেরিয়ে আয়, নয়তো গুলি করে দেব। এদিকে আকাশ বের হচ্ছে না, কারণ বের হলে বিপদ হতে পারে, তাই বসে আছে পুলিশ আসার অপেক্ষায়। আমি আবারও বলছি, বেরিয়ে আয়। ওখান থেকে কেউ বের না হতেই রাজীব ইশারা দিতেই ওখান থেকে কয়েকজন লোক এসে জায়গাটা চেক করতে আসে। ওখানে ওখানে আকাশ দেখে গুলি করতে থাকে। এইদিকে আকাশ তো প্রাণের ভয়ে পালাতে থাকে, তবে পেছনের দিকে নয়, সামনের দিকে, কারণ পুলিশ আসার আগেই ওরা গাড়ি চালিয়ে দেয়। তাই আকাশও ওর পায়ের কাছ থেকে বন্দুক বের করে ওদের উপর গুলি করতে থাকে। ওদের কয়েকজনকে আকাশ মেরে ফেলে গুলি করে, বাকিরা গাছের পাশে লুকিয়ে আছে। আকাশ গাড়ির চাকায় গুলি করে চাকা নষ্ট করে দেয়, এতে করে গাড়ির সামনে আর এগোতে পারবে না। আকাশ একে একে ওদের সবাইকে মেরে ফেলে। এরপর গাড়ির কাছে যাওয়ার আগে মোবাইল গাছে আটকে রাখে, যাতে করে সবাই লাইভ দেখে। আমি রিপোর্টার আকাশ। আপনারা দেখছেন RTV। এতক্ষণ আপনারা লাইভ দেখছেন কিভাবে মেয়েদের পাচার করা হচ্ছে। এখন আপনারা দেখবেন এই গাড়ির ভিতরে কি আছে। তাহলে চলুন এই গাড়ির ভিতরে কি আছে তা দেখি। আমি এখন গাড়ির দরজা খুলব এবং ভিতরে কি আছে তাহলে আপনারা দেখুন। এখানে প্রায় 15 জন মেয়ে আছে, যাদের বিভিন্ন পতিতালয়ে বিক্রি করে দেওয়া হবে। এই চক্রের পিছনে কারা কারা আছে তা অবশ্যই পুলিশ আশা করি খুঁজে বের করবে। এইদিকে পুলিশদের খবর দেওয়া হয়েছে, ওনারা জানি না এত দেরি কেন করছে। তাই আমি এই মেয়েগুলোকে নিজ দায়িত্বে পুলিশের কাছে নিয়ে যাব। তাই এরপর কি হবে না হবে তা জানতে RTVতে চোখ রাখুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। এদিকে আকাশের এইসব খবর অনেকে ভালো লাগে, তাই আকাশকে সবাই চেনে। আকাশ সবকিছু ঠিক করে দিয়ে অফিসে আসে। অফিসে আসলে সবাই অনেক প্রশংসা করে আকাশের। সবার সাথে কথা বলে আকাশ ওর স্যারের কাছে চলে আসে। ওখানে আসতে ওর হাতে একটা কাগজ ধরিয়ে দেয় উনি। আকাশ কাগজটা হাতে নিয়ে বলে, স্যার, এই কাগজটা কিসের? তোমাকে দুঃখের সাথে জানাচ্ছি যে কি স্যার বলেন, এই কাগজটা কিসের? আকাশ, তোমার প্রমোশন হয়েছে। কি বলছেন কি স্যার? ঠিকই বলছি, তাই তোমাকে আমেরিকায় যেতে হবে। ওখানকার একটা চ্যানেলের চেয়ারম্যান তোমার মেধা এবং বুদ্ধি দেখে তোমাকে এই অফারটা করেছে। আমি যেহেতু এখানকার চেয়ারম্যান, তাই আমাকে বলেছে তোমাকে বলার জন্য। কিন্তু স্যার আমি চলে গেলে আপনার তো লস হবে। তেমন লস হবে না, ওনার সাথে আমার চুক্তি হয়েছে। উনি আমাকে মাসে 1,00,000 টাকা করে দিবে তুমি যতদিন ওনাদের সাথে কাজ করবে। কিন্তু স্যার, আপনি সামান্য কয়েকটা টাকার জন্য। এটা কোনো সামান্য টাকা না আকাশ। তুমি ভেবে দেখো, বাংলাদেশ থেকে আমেরিকার একটা সাংবাদিক হওয়ার জন্য অফার পেলে, এই অফার তুমি পেলে তোমার কি পরিমাণ লাভ হবে তুমি জানো। তার সাথে তুমি সারা জীবনের জন্য প্রতিষ্ঠিত হতে পারবে। আমি চাই তুমি অনেক বড় হও, তাই আমি তোমার কথা ভেবে রাজি হয়েছি। ওই টাকা দেখে নাও। তার উপর তুমি যে রিপোর্ট করো, তার জন্য তোমার জীবনও যেতে পারে। তাই এখান থেকে তোমার যাওয়াটাই ভালো হবে। তাহলে স্যার, আপনি যেহেতু এত করে বলছেন, আমার যাওয়ার ব্যবস্থা করেন। তুমি পাসপোর্টের ফটোকপি দিয়ে যেও, আমি ওনাদের কাছে পাঠিয়ে দিব। তাহলে স্যার আমি এখন আসি। আচ্ছা, দাও। আকাশ ওখান থেকে চলে আসে, কেননা এখন আবার যেতে হবে আর একটা জায়গায়, যেখানে আজকে বিপুল পরিমাণে অস্ত্র পাচার হবে। তাই আকাশ ওখানে রিপোর্ট করতে যেতে হবে। আকাশ কখন কোথায় যাবে তা সে কারোর কাছ সাথেই শেয়ার করবে না। ওই রাতে আকাশ আবার বেরিয়ে পড়ে নদীর ধারে, কেননা ওখান দিয়ে আজকে অস্ত্র পাচার হবে। তাই আকাশ আগে থেকে সবকিছু রেডি করে নেয়, জায়গায় সব ক্যামেরা সেট করে নেয়, যাতে করে খুব সহজেই আকাশ সবকিছু লাইভ দেখাতে পারে। এদিকে ওরা অস্ত্র এনে ঘাটে নামাচ্ছে, এদিকে সবকিছু লাইভ দেখাচ্ছে। কিছুক্ষণ পর ওদের কাছে কল আসে। ওরা কল পেয়ে জানতে পারে কেউ ওদের এই ঘটনাগুলো লাইভ দেখাচ্ছে। তাই ওরা বাক্স থেকে বন্দুক বের করে গুলি করতে থাকে। এভাবে ওদের গুলি করার জন্য কয়েকটা ক্যামেরা নষ্ট হয়ে যায়। এই গুলির ফলে ওরা সবাই ভয় পেয়ে যায়, কেননা ওদের গুলি করার জন্য আকাশের শরীরেও গুলি লাগতে পারে। তাই ওনাদের চিন্তা। তা দেখে বড় স্যার আকাশকে কল দেয়।
আকাশ, তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে আসো, এখানে অনেক বিপদ। না স্যার, এখানে পুলিশ আসা পর্যন্ত আমি এদের কোথাও যেতে দিব না। এই বলেই আকাশ লাইভ অফ করে দিয়ে ওদের সাথে যুদ্ধ করতে থাকে। ওদের সাথে আকাশের যুদ্ধ হতে থাকে। ওদের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে আহতও হয়। এদিকে ওরা আকাশকে প্রায় চারদিক থেকে ঘিরে ফেলেছে। এখন শুধু পুলিশ আসা পর্যন্ত আকাশ ওদের ব্যস্ত রাখতে হবে। কিছুক্ষণ পর পুলিশও এসে ওদের উপরে গুলি করতে থাকে। একে একে অনেক লোক মারা গেল, আবার অনেকে স্যারেন্ডার করার ভয়ে নিজে নিজে গুলি করে মরে যায়, যার কারণে পুলিশ যখন পর্যন্ত কাউকে জীবিত দেখতে পায়নি ওদের সবাই মারা গেলে। ওয়েল ডান মিস্টার আকাশ, আপনি না থাকলে তো এতক্ষণ ওরা সবকিছু নিয়ে ফেলতো। এটাই তো আমার কাজ। কিন্তু আমরা এত চেষ্টা করে কোনো কিছুর ক্লু পাইনি। কিন্তু আপনি সব সময় সবার আগে ওখানে উপস্থিত থাকেন, তার উপর আবার আমাদের কল দিয়ে জানিয়ে দেন। একটা কথা বলুন তো, এই সব তথ্য আপনি কোথা থেকে পান? দেখুন, বর্তমানে আমার কথা চিন্তা না করে আপনি এইগুলো নিয়ে চলে যান। আমি এখন যাই। আকাশ ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় এসে রেস্ট নেয়। পরের দিন আকাশ অফিসে যায়। অফিসের সবাই আকাশের প্রশংসায় পঞ্চমুখ। ওখানে সবাই আকাশকে ভালোবাসে, তার সাথে আবার অনেকে ঘৃণাও করে। কেননা এখানে থাকা সব রিপোর্টারই চায় আকাশের মতো হতে। সেজন্য অনেকে আকাশের ক্ষতি করার জন্য লেগে আছে। তাই চ্যানেলের চেয়ারম্যান আকাশকে বাহিরে পাঠিয়ে দিতে চায়। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে নেয়, কেননা আজকে আকাশকে যেতে হবে। কিন্তু আকাশ যখন এয়ারপোর্টে আসে তখন অন্য সব চ্যানেলের রিপোর্টারও সাথে আরো অনেক লোক আসে আকাশকে না যেতে দেওয়ার জন্য। কিন্তু আকাশকে যেতে হবে, কেননা এখানে আকাশের অনেক বিপদ। তাই আকাশ ভেতরে ঢুকে প্লেনে গিয়ে বসে। এদিকে আকাশ কোনো দেশে যাবে, তার কোনো নির্দিষ্ট দেশ ওর টিকিট লেখা নেই। তাই আকাশ কোন দেশে যাবে তা কেউই জানে না। কিছু ঘন্টার পর আকাশ আমেরিকায় চলে আসে, কেননা ওখানেই আকাশকে নেওয়ার জন্য ওই চ্যানেলের চেয়ারম্যান নিজে আসে আকাশের সাথে দেখা করার জন্য এবং ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি রাশেদ চৌধুরী, এবি চ্যানেলের চেয়ারম্যান। আমি তোমাকে ডেকেছি, তাহলে চলো আমাদের অফিসটা তোমাকে একবার নিয়ে যাই। এরপর তুমি কয়েকদিন পর না হয় অফিসে জয়েন করতে পারবে। তাই হবে স্যার। এখন তাহলে গাড়িতে ওঠো। আকাশ গাড়িতে উঠলে ওরা নিয়ে চলে আসে ওদের চ্যানেলের অফিসে। কিছুক্ষণ পর আকাশ গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে দেখে অনেক বড় চ্যানেলের কোম্পানি এটা। অনেকে ফুল দিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে বরণ করার জন্য, কেননা এই অফিসে সবাই এখন আকাশের ব্যাপারে জানে। তাই সবাই আকাশের সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সবাইকে আশ্চর্য করে আকাশ নিজের মুখ ডেকে রেখেছে। ঢেকে রেখেছে, তার জন্য ওখানে থাকা অনেকে আশ্চর্য হয়। তাই আকাশ ওনাদের উদ্দেশ্যে বলে, দেখুন, আপনারা এখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি সবসময় আমার পরিচয় এবং চেহারা দুটোই গোপন রেখে চলি, তাই এখানেও তাই করব। এতে আপনাদের কারোর অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এখন চলো তোমাকে অফিসটা ঘুরে দেখাই। আকাশ ওদের অফিসের চেয়ারম্যানের সাথে ঘুরে ঘুরে অফিসটা দেখতে থাকে। অফিস দেখা শেষ হলে চেয়ারম্যান স্যার বলে, আকাশ, তাহলে তুমি কবে থেকে জয়েন করতে চাইছো, আর অফিসটা কেমন লাগলো? অফিসটা অনেক ভালো, তার সাথে অনেক বড়। আমি তাহলে 3 দিন পর জয়েন করি। এর আগে কিছু কাজ আছে, তা আমাকে শেষ করতে হবে, তবে কাজ করব। সেজন্য আমার কিছু শর্ত আছে। দেখো, তোমার বেতন তুমি সবার আগেই পাবে। তুমি চাইলে সপ্তাহে 4 দিনের জায়গায় 10 দিনও ছুটি কাটাতে পারবে। স্যার আমি ওইগুলোর কথা বলিনি। তাহলে? দেখুন, আমি কাজ করব, তবে কখন কোথায় থাকবো তা আমি নিজেও জানি না। আমি কখন কোথায় গিয়ে লাইভে যাব তা আমি কাউকে বলবো না। যখন লাইভ হবে তখন আমি কল দিব। কল দিলে আপনারা লাইভে নেওয়ার ব্যবস্থা করবেন। আমি অফিসে সময় করে উপস্থিত নাও থাকতে পারি, আবার অফিস ছুটি হওয়ার পরও
কাজ করতে পারি, তাই এই নিয়ে আমাকে কোনো কথা বলতে পারবেন না। তা না হয় মানলাম, তুমি কি আগের অফিসেও এমন করে কাজ করতে? না স্যার, আগের অফিসে তো আমি কখনো যাইনি। শুধু গুরুত্বপূর্ণ কাজ থাকলে যেতাম, নয়তো সব কিছু কল দিয়েই বলতাম। আচ্ছা, তাই হবে। এখন তাহলে তুমি বাসায় যাও, কোম্পানি থেকে তোমাকে থাকার ব্যবস্থাও গাড়ি দেওয়া হবে। না স্যার, আমার ওইসব কিছু লাগবে না। তোমার সুরক্ষার একটা ব্যাপার আছে। না স্যার, আমি সব কিছু আমার জিনিসই ইউজ করব। তাহলে চলি স্যার। এখন হয়তো আপনারা ভাবছেন কিভাবে কি হতে চলেছে, কেননা এই শহরটা কিন্তু আকাশের অপরিচিত না। এই শহরে সব কিছু চেনা। ওই দিন আকাশ বাসায় ফিরছিল আকাশ এখানে একটা হোটেলে থাকে। ও রুমে এসে শুয়ে থাকে। এইদিকে রাতের বেলায় এই শহরে একে রাজত্ব চলে। একে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং। ওর উপরে কোনো মাফিয়া কথা বলতে পারে না, শুধু একজন পারে, আর সে হচ্ছে ডন। ডনও মাফিয়া কিংদের মতো, কিন্তু ডন সবসময় অবৈধ কাজ করে বেড়ায়। একে শুধুমাত্র রাতের বেলায় ওর কাজকর্ম করতে থাকে। এদিকে ডন দিনেও রাতে নিজের কাজ চালিয়ে যায়। এদিকে রাতের বেলায় একে ওর আস্তানায় চলে আসে। ওখানে আসতেই সবাই দাঁড়িয়ে যায়। শহরে নতুন কোনো খবর আছে কি? একটা খবর পেয়েছি, তবে সঠিক কিনা তা জানি না এখনো। কি খবর? তাড়াতাড়ি করে বলো। বস, খবর পেয়েছি বাংলাদেশ থেকে একজন সাংবাদিক আনা হয়েছে। ওই সাংবাদিক কয়েকদিন পর কাজ করতে পারে। ওটা নাকি খুব সাংঘাতিক। যাক, তাহলে ওর সাথে খেলতে অনেক ভালোই হবে। এখন বল, ডনের খবর কি? কোথায় আছে ডন? বস, এই ব্যাপারে কিছু জানি না, কেননা ডন আজকাল কোথায় থাকে তাই তো জানি না। ওকে, কোনো ব্যাপার না। ডনের নাকি কিছু মালপত্র কাল আসবে, তাই তোরা রেডি হয়ে থাকিস। কোনো চিন্তা করবেন না, সব হয়ে যাবে। তাহলে আজকের মিটিংটা এখানে শেষ। এদিকে এদিকে সকাল বেলা আকাশ বের হয়ে অফিসে না এসে সমুদ্রের ধারে আসে, কেননা এখানে আজকে অবৈধ কাজ হবে, সেজন্য এখানে আসা। আকাশ আগের মতো সব জায়গায় সব কিছু ফিটিং করে রাখে। কিছুক্ষণ পর একটা জাহাজ সমুদ্রের ধারে এসে থামে। আকাশ তখন অফিসে কল দিয়ে বলে ওর ভিডিওটা লাইভ নেওয়ার জন্য, কিন্তু অফিস এত তাড়াতাড়ি না খোলার কারণে আকাশের ভিডিও লাইভে যাচ্ছে না। তাই আকাশ সব কিছু ভিডিও করতে থাকে। ভিডিও করতে করতে আকাশ ওর নিজের মতো করে সব ব্যবস্থা করতে থাকে। এইদিকে সমুদ্রের ধারে অস্ত্র বোঝাই করা বাক্স নামাতে থাকে। ওই সব কিছু আকাশ রেকর্ড করে নেয়। কিছুক্ষণ পর ওখানে পুলিশ আসে। পুলিশ আসতেই ওদের মধ্যে বন্দুক যুদ্ধ হতে থাকে। এতে করে ওদের মধ্যে অনেক লোকই মারা যায়, আবার অনেক লোকে জাহাজে করে পালিয়ে যায়। ওরা পালিয়ে গেলে আকাশ এখানে আসতেই এই ছেলে কে তুমি? হাত উপরে তুলো, এইদিকে আসো। গুলি করবেন না, আমি একজন রিপোর্টার। কে তুই? রিপোর্টার? তাহলে এইভাবে মুখ কেন বেঁধে রেখেছিস? এই দেখুন আমার কার্ড, এই এবি চ্যানেলে কাজ করি। ওই চ্যানেলের কার্ড দেখে পুলিশ আকাশকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করে, এটা বলো, তুমি কি করে এখানে আসলে? আমাদের কল দিয়ে তুমি আসতে বলেছিলে। কি যে বলেন না স্যার, আমি তো আপনাদের কল দিয়ে এখানে আসতে বলি। জি, আমি আসতে বলেছিলাম। বিশ্বাস না হলে ওই নাম্বারে কল দিলেই বুঝতে পারবেন। তাহলে এটা বলো, তুমি কি করে জানতে এখানে এরকম কাজ হচ্ছে? তা জানাটা কি দরকার? এখানে যা হচ্ছে তা আপনি উদ্ধার করেছেন, এটাই অনেক। আমার দরকার রিপোর্ট করা, আমি তাই করছি। কিন্তু তোমার সাথে ক্যামেরাম্যান ও ক্যামেরা কিছুই তো দেখতেছি না আমি। ওই যে ক্যামেরা লুকানো, আর আমার ক্যামেরাম্যান লাগে না। আমার সব রেকর্ড করা শেষ। আমি তাহলে এখন আসি স্যার। এদিকে ডন খবর পেয়ে যায় ওর অস্ত্র পুলিশ জব্দ করে নিয়েছে ওই রিপোর্টারের সাহায্যে। ওই রিপোর্টারকে তো আমি কখনোই ছাড়বো না। আকাশ ওখান থেকে মোবাইল নিয়ে চলে আসে হোটেলে। ওখান থেকে ভিডিওটা এডিট করে, কেননা কিছু অপ্রয়োজনীয় সিন ওইগুলো ডিলিট করে দেয়। এরপর আকাশ এখানে ভয়েস সেট করে সরাসরি ভিডিওটা দিয়ে দেয় নিউজ চ্যানেলে। ওখানে ভিডিও পেয়ে ওরা এই ভিডিওটা নতুন করে আপলোড করে দেখাচ্ছে।
এতে করে আগের থেকে অনেক লোক ওদের চ্যানেলের ফলো করতে থাকে। এদিকে দিন যতই যাচ্ছে আকাশের কাজ তত ভালো হচ্ছে। এদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আকাশ আজকে আরও একটা ভিডিও নিয়ে অফিসে আসে, তবে এই 1 মাসে আজকে আকাশ অফিসে আসতেছে, তাই অফিসে ঢুকতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে, কেননা কোনো রুম কোন দিকে তা ভুলে গিয়েছে। কিছুক্ষণ পর আকাশ চলে আসে চেয়ারম্যানের রুমে। ওখানে দরজায় হাত দিয়ে দরজা খুলে যায়। আকাশ ভেতরে গিয়ে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে। উনি আকাশের কাজে অনেক খুশি হয়, তাই উনি আকাশকে $5,000 বেতন দেয়। সত্যি আকাশ, আমি তোমার কাছে অনেক খুশি। তোমার জন্য আগে থেকেও আমার চ্যানেলের চাহিদা অনেকের কাছে বেড়ে গিয়েছে। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি একটু মিটিং শেষ করে আসতেছি। স্যার, আমিও কি আসবো? তা লাগবে না, তুমি শুধু 5 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি। এইদিকে চেয়ারম্যান স্যার চলে যায় মিটিং রুমে। অন্যদিকে আকাশ রুমটা দেখতে থাকে। এদিকে আকাশ ওয়াশরুমে যাবে, তাই দরজা খুলতেই একটা মেয়ে চিৎকার করে ওঠে। মেয়েটার চিৎকার শুনে আকাশ ওর মুখ চেপে ধরে। এই যে এইভাবে চিৎকার কেন করছেন? মেয়েটার চোখের ইশারায় ওর মুখ থেকে হাত সরাতে বলছে। আকাশ হাত সরিয়ে নেয়। তোর সাহস কি করে হয় এই ওয়াশরুমে আসার, তাও আমাকে এই অবস্থায় দেখে নিয়েছিস? দেখুন, দোষ তো আপনার। দরজা লক না করে আপনি এখানে গোসল করছেন। এটা বাড়ি না অফিস যে এখানে গোসল করবেন। আমি এখানে যা খুশি তাই করব, তাতে আপনার কি? তাছাড়া আপনি কোন সাহসে এই রুমে ঢুকেছেন? এত কথা না বলে জামা পরে বাইরে আসেন। এই রকম অবস্থায় অন্য কেউ দেখলে আপনার তো। আকাশের কথায় ইরা ওর দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে গেছে। ইরা একটা চিৎকার দিয়ে আকাশকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে আকাশ উঠে দেখে ওর শার্ট কিছুটা ভিজে গিয়েছে, কেননা ইরার শরীরে থাকা পানি আকাশের শার্টে লেগে যায়। তাই আকাশ রুমে এসে থাকে। কিছুক্ষণ পর চেয়ারম্যান স্যার রুমে আসে। আকাশ, তোমার শার্ট ভেজা কেন? স্যার ওই কিছু না, একটু পানি লেগে গিয়েছিল। কিন্তু এখানে পানি কই থেকে আসবে? আরে স্যার, ওখান থেকে। তো তুমি যেন কি বলবে বলেছিলে? এদিকে আকাশ বুঝতে পারে মেয়েটি বের হলে সমস্যা হতে পারে, তাই আকাশ ওখান থেকে বের হয়ে যায় তাড়াতাড়ি। এদিকে ইরা বের হয়ে, এই রুমে একটা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায়? ও তো অনেক আগেই বেরিয়ে গেল, কিন্তু তুই ওই ছেলের কথা কেন জিজ্ঞেস করেছিস? এত কথা জানতে চাইনি আমি। তুমি এক্ষুনি ওই ছেলেকে এখানে আসতে বলো। ওকে অনেক তাড়াতাড়ি করো। ও তো অফিসে কাজ করে না। বাহ, অফিসে কাজ করে না, সেখানে তুমি ওই ছেলেকে এই রুমে বসিয়ে দিয়ে কোথায় গিয়েছো? আরে আমি তো মিটিং রুমে গিয়েছিলি। তুমি ওর নাম্বারটা আমাকে দাও। আরে আমি তো মিটিং রুমে গিয়েছিলাম। কিছু হয়েছে কি? হয়ে থাকলে আমাকে বল। তুমি ওই ছেলেকে কল দিয়ে এই রুমে আসতে বলো। ইরার কথায় চেয়ারম্যান আকাশকে কল দিয়ে ওনার রুমে আসতে বলে। আকাশ নিচ থেকে আবারও উপরে উঠে ওনার রুমে আসে। স্যার, চলেই তো যাচ্ছিলাম, তাহলে আবার কেন ডেকেছেন? আমি না, ও ডাকতে বলেছে। ইরার দিকে ইশারা করে। এদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে আছে। দেখে ইরা রাগে লুক নিয়ে তাকিয়ে আছে। দেখুন স্যার, আমার কোনো দোষ নেই। আমি যেই কথাটা বলার আগেই ইরা দৌড়ে এসে আকাশের মুখ চেপে ধরে। এই, আপনি একদম চুপ থাকেন। আপনাকে কি আমি বলছি মুখ খুলতে? বলতে কি একটু লজ্জা করে না বাবা সামনে মেয়ের? ইরা, কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বু, তার আগে বলো এই ছেলেটি কে? এই ছেলেটি আমাদের এখানে কাজ করে, তাও 1 মাস হয়েছে। কি 1 মাস ধরে আমাদের এখানে কাজ করে আর আমি ওকে এখন দেখছি? আসলে ও তো অফিসে আসে না, তাই তুই দেখিস না। কেন তুমি ওকে বেতন দিচ্ছ অথচ ও অফিসে আসে না? এটা ঠিক বুঝলাম না আব্বু। স্যার, আকাশ স্যার বলাতে ওনারা দুজনেই কথা বন্ধ করে দিয়ে আকাশের দিকে তাকায়। কি হয়েছে আপনার? আপনারা কথা বলেন, আমি না হয় যাচ্ছি। আপনি চুপ করে বসেন। আব্বু, তুমি বাইরে যাও, ওনার সাথে আমার কথা আছে। ইরার আব্বু রাশেদ চৌধুরী রুম থেকে চলে যায়। উনি চলে যাওয়ার পর, আচ্ছা, ওয়াশরুমের দরজা নক করে ঢুকতে হয়, তা কি আপনি জানেন না? ওয়াশরুমের দরজা বন্ধ করে গোসল করতে হয়, তা কি আপনি ভুলে গেছেন? এটা আমার আব্বুর অফিস, তার উপর
এটা ওনার পার্সোনাল রুম। আমি মাঝে মাঝে সময় পাই না বলে এখানে এসে গোসল করি, কিন্তু আপনি দরজা নক না করে আমার সব কিছু ইচ্ছে করে আপনার চোখ দুটো। চোখ না থাকলে আমি আপনাকে তো আজকে এত সুন্দর করে দেখতে পেতাম না। কি? হুম, তবে আপনার তিলটা কিন্তু অনেক সুন্দর। এদিকে আকাশ চলে যায়। অন্যদিকে ইরা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কেননা ইরা শরীরে দুইটা তিল আছে, একটা ঠোঁটে আর একটা না থাক। আপনাদের সব কথা না জানলেও চলবে। ইরা তিলের কথা শুনে লজ্জা পেয়ে ওর কেবিনে চলে যায়। এদিকে আকাশ আজকের দৃশ্য মনে পড়তেই হাসি পায়, কেননা যা যা না দেখার কথা ছিল তাই দেখে নিল। এদিকে আকাশ আবারও কাজ করতে থাকে। এদিকে ইরা ওর আব্বুর কাছে আসে। আব্বু, একটা কথা ছিল। কি কথা? ওই ছেলেটা কে? তুমি ওকে এমন ভাবে কাজ করতে কেন বলো? অফিসে না এসে ও কি কাজ করে তাই তো বুঝলাম না। তাহলে শোন, ওর নাম আকাশ, ও বাংলাদেশে থাকে, ওখান থেকে ওকে এনেছি। ওর সাথে এই রকম কাজ হওয়ার শর্ত দিয়েছি, ওর প্রয়োজন ছাড়া অফিসে আসবে না। যাও যাও, আসলো আমার সব দেখে নিল। তারপরও নিজের মতো করে কাজ করে, তবে ছেলেটা অনেক ভালোই কাজ করে, তুই ভাবতেও পারবি না। তবে ওর কাজে অনেক রিস্ক আছে। আব্বু, আমি ওই ছেলেটার সাথে কাজ করব। এ হয় না ইরা, ওই ছেলের সাথে থাকলে তোরও বিপদ হতে পারে। তাহলে ওই ছেলেটার কি হবে আব্বু? ওই ছেলেটার কাজই হচ্ছে এটা, তুই ওর সাথে থাকলে তোর বিপদ হতে পারে। দেখো, আমি এত কিছু জানতে চাই না। আমি ওই ছেলেটার সাথে কাজ করব এই কথা ওই ছেলেকে বলে দাও এখন। তুই যা, আমি বলে দিব। এদিকে বিকেল হয়ে যায়। আকাশ ওর ডিউটি করে চলে আসে হোটেলে। ওখানে চেয়ারম্যান স্যারের কল পেয়ে আকাশ ওনার সাথে কথা বলে। ওনার জোড়াজুড়িতে আকাশ রাজি হয়ে যায়। দেখুন স্যার, আপনি দেখুন স্যার, আপনি এত করে বলছেন তাই রাজি হচ্ছি, কিন্তু আপনার মেয়ের কতটুকু আমি বিপদ থেকে আগলিয়ে রাখতে পারবো তা জানি না আমি। সমস্যা নেই, তাহলে কাল থেকে ওকে তোমার সাথে কাজ করার জন্য পাঠিয়ে দিব। কাল না, 2 দিন পর। ওকে, তাহলে তাই হবে। এদিকে রাত হতে একে ওর আস্তানায় চলে আসে। ওখানে এসে বলে, তাহলে বলো, আজকের খবর কি? টনের মাল নাকি পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে? জি বস, ঠিকই শুনছেন। এই রিপোর্টার ভালো কাজ করেছে, কেননা ওর জন্যই ওই আর্মসগুলো ডনের কাছে পৌঁছায়নি, নয়তো ও আরও শক্তিশালী হয়ে যেত। কিন্তু বস, এই রিপোর্টার এই তথ্যগুলো পায় কোথা থেকে সেটাই বুঝতে পারছি না। সেসব জেনে আমাদের কোনো কাজ নেই। এখন কয়েকজনকে রেডি হতে বলো, আমরা এখনই মিশনে যাব। কি বলছেন এখনই? কোনো সমস্যা আছে কি? না বস, কিন্তু আপনি তো কখনো মিশনে যান না, তাই একটু আশ্চর্য হলাম। এখন তাহলে মিশনে যাওয়ার জন্য প্রস্তুত করো। তাই করছি বস। এদিকে একে ওর লোকজন নিয়ে চলে যায় ডনের লোকদের মারার জন্য, কেননা ডনের লোকদের যতই মারবে ততই ওরা দুর্বল হতে থাকবে। এইভাবে একে ওর লোকদের নিয়ে ডনের আস্তানায় হামলা করতে থাকে। এভাবে একের সাথে পেরে না ওঠায় ওখানে অনেক লোকই মারা যায়, কেননা একে ইচ্ছে করলেই কিন্তু ডনের কাছে পৌঁছাতে পারবে না। এর কারণ হচ্ছে ডন কোথায় থাকে তা একে এখন পর্যন্ত জানে না। ওই মিশন শেষ করে একে ওর লোকদের নিয়ে চলে আসে ওদের আস্তানায়। অন্যদিকে ডনের কাছে খবর চলে যায়। বুঝতে পারছি না আমার সাথে এটা হচ্ছেটা কি। একদিকে ওই রিপোর্টার, অন্যদিকে এই একে, এরা দুজনেই তো আমার ব্যবসা পুরো লাটে তুলে দিবে। বস, ওই একে অনেক চালাক, কিন্তু এই রিপোর্টারের তো কিছু একটা করতে হবে আমাদের। সেটাই তো দেখছি, কারণ ও যেভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, এতে করে তো ওর খেলা আগে শেষ করতে হবে। ঠিকই বলেছেন বস, ওই রিপোর্টারকে থামাতে হবে। আচ্ছা, ওই রিপোর্টার কোন চ্যানেলে হয়ে কাজ করে? বস, এবি চ্যানেলে হয়ে কাজ করি। তাহলে একটা কাজ কর, ওই এবি চ্যানেলের সব ডিটেলস বের কর, তাহলে দেখি ওই রিপোর্টারকে থামানোর কোনো উপায় পাই কিনা। চিন্তা করবেন না, আমি লোক লাগিয়ে দিব, ওরা যেভাবে হোক ডিটেলস বের করে দিবে। এদিকে পরের দিন সকালে আকাশ বের হয়ে আসে পার্কে, কেননা এই পার্কের কিছু একটা হতে চলেছে যা আকাশ বুঝতে পেরেছে, তাই সব কিছু নিয়ে রেডি হয়ে থাকে। কিছুক্ষণ পর এই পার্কে কয়েকজন লোক আসে কালো পোশাক ও সাদা পোশাক পরে। ওরা ওখানে এসে নিজেদের মধ্যে ব্যাগ
অদল বদল করে চলে যায়, যা আকাশ ক্যামেরায় রেকর্ড করে নেয়। তাই বলে সব কিছু নিয়ে রেডি হয়ে থাকে। কিছুক্ষণ পর এই পার্কে কয়েকজন লোক আসে, কালো পোশাক ও সাদা পোশাক পরে। ওরা ওখানে এসে নিজেদের মধ্যে বাঘ আদল বদল করে চলে যায়, যা আকাশ ক্যামেরায় রেকর্ড করে নেয়। এখানে যে এই কাজটা হবে তা আকাশ বুঝতে পারেনি, নয়তো অনেক আগে পুলিশকে বলে দিত। এই রেকর্ড আকাশ ওর চ্যানেলের অফিসে পাঠিয়ে দেয়। ওরা এই ভিডিওটা ওদের চ্যানেলে দেখায়। এতে করে অনেক মাফিয়া ও পুলিশ অনেক বেশি সতর্ক হয়ে যায়। অন্যদিকে ডন। এই রিপোর্টার দেখছি আমার ঘুম হারাম করে দিবে। বারবার আমার পিছনে কেন লেগে পড়ে আছে ওই রিপোর্টার? বস, শুধু আমাদের না তো, ওই একে পেছনে ও তো লেগেছে। মানে কি বলতে চাস? আমাদের লোক যাদের সাথে কাজ করেছিল ওখানে তো একের লোকও ছিল, কিন্তু ওই রিপোর্টার কি করে এইসব তথ্য পায় সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোকে যে একটা কাজ দিয়েছি ওই কাজটার কি হয়েছে? চিন্তা করবেন না বস, ওই রিপোর্টারকে থামানোর জন্য পথ পেয়ে গেছি। কি সেই পথ? তাড়াতাড়ি বল। সে পথ হচ্ছে রাশেদ চৌধুরীর মেয়ে। এই রাশেদ চৌধুরী খে? এবি চ্যানেলের চেয়ারম্যান। আমরা যদি ওনার মেয়েকে কিডন্যাপ করি তাহলে চেয়ারম্যানকে বলে ওই ছেলেকে আবারও যেখান থেকে এনেছে ওখানে পাঠিয়ে দিতে পারবো, তাহলে আমাদের কোনো ক্ষতিই হবে না। তাহলে তাই করো, ওই চেয়ারম্যানের মেয়েকে উঠিয়ে আনার ব্যবস্থা করো। ওকে দিয়ে সব কিছু করতে হবে। এদিকে আকাশ ওর কাজ করতে থাকে। অন্যদিকে ইরা আজকে অফিসে এসেছে, ওর কেবিনে বসে পড়ে। সাথে ওদের অফিসে আগের মতো কাজ চলতে থাকে। এদিকে দুপুরবেলায় ডনের লোক বসে বসে কখন ইরা বের হবে আর কখন ওকে কিডন্যাপ করতে পারবে। দুপুরবেলায় ইরা বের হয়ে এলো, কেননা ইরা এখন ওর বাসা যাবে। তাই ইরা নিচে নেমে আসে। ইরা গাড়িতে উঠে চলে আসে অফিস থেকে। পথের মধ্যে ডনের লোক ইরার গাড়ির সামনে গিয়ে গাড়ি রাখে। এতে করে ইরা রাগে গাড়ি থেকে বের হয়। ওই, এইভাবে কেউ গাড়ি চালায়? এতটুকুন কমন সেন্স কি তোদের নেই? আমাদের যদি কমন সেন্স থাকতো ম্যাডাম, তাহলে কি এভাবে করতাম? কি বোঝাতে চান? তাছাড়া আপনারা এতজন লোক কেন এখানে? সবার কোমরে এইগুলি কি? কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে উঠে বস, নয়তো এখানেই মেরে দেবো। দেখুন, আমাকে মারবেন না প্লিজ। চুপচাপ গাড়িতে ওঠ। ওরা ইরাকে জোর করে গাড়িতে উঠায়। গাড়িতে উঠিয়ে নিয়ে চলে আসে ওদের আস্তানায়। এইদিকে বিকাল হয়ে গেল। ইরা এখনো অফিসে না আসায় ইরার আব্বু কল দিয়ে যাচ্ছে, কিন্তু এতে করে কোনো কাজ হচ্ছে না। ইরার ফোন বারংবার মতো বন্ধ। ইরার ফোন বরাবরের মতোই বন্ধ। এইদিকে ইরার আব্বু অনেক চিন্তিত, কেননা ওনার একমাত্র মেয়ে যদি কোনো বিপদ হয়ে যায়। তাই উনি আকাশকে কল দেয়। জি স্যার, বলেন। আকাশ, আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না আকাশ। আপনার মেয়ে? ওই দিনে আমার কেবিনে যাকে দেখলে। মনে পড়েছে। কখন থেকে খুঁজে পাচ্ছেন না? ও দুপুরে খেতে গিয়েছিল, এখনো পর্যন্ত আসেনি। আমি বাড়িতেও কল দিয়েছি, ও বাড়িতেও যায়নি। তার উপর ওর নাম্বারটাও বন্ধ। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। স্যার, আপনি তাহলে পুলিশে জানান ব্যাপারটা। তুমি একটু অফিসে আসো আকাশ। স্যার, আমি তো একটা মিশনের কাজে আছি। এখানে আমার মেয়ে বিপদে, তুমি মিশন নিয়ে পড়ে আছো। স্যার শান্ত হন, আগে দেখুন কেউ কল দেয় কি না, কেননা কল দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন। তাই করছি। এদিকে আকাশ ওর মিশনে আছে, কেননা আজকে এখানে কয়েকজন মেয়েকে অন্য দেশে পাচার করবে। তাই আকাশ বসে আছে ওদের বাঁচানোর জন্য। এদিকে কিছুক্ষণ পর ইরার আব্বুর নাম্বারে কল আসে, তাও একটা অচেনা নাম্বার থেকে। কে বলছেন? আমি ডনের ডান হাত বলতেছি। জি বলুন, আপনারা আমাকে কেন কল দিয়েছেন? কারণ আপনার মেয়ে এখন আমাদের হাতে, ওকে একটা শর্তে আমরা ছেড়ে দিতে পারি। জি বলুন, কি শর্ত? আপনার চ্যানেলে একটা ছেলেকে আপনারা এনেছেন। ওই ছেলে আমাদের অনেক ক্ষতি করেছে, তাই আপনি যত তাড়াতাড়ি এই ছেলেকে ওর দেশে ফিরিয়ে দিবেন তত তাড়াতাড়ি আপনার মেয়েকে ফিরিয়ে পাবেন। প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন। আমি ওই ছেলেকে আজকের দিনের ভিতরেই পাঠিয়ে দেব। প্লিজ আমার মেয়েকে কিছু করবেন না। এই তো ভালো, তাহলে তাই করেন। ওই ছেলেকে এয়ারপোর্টের ভিতরে দিয়ে আসবেন। ও যখন ওর দেশে গিয়ে ফিরবে তখন আপনার মেয়েকে ফিরে পাবেন।
আচ্ছা, আমি এক্ষুনি ওই ছেলেকে ওর দেশে পাঠিয়ে দিব। তাহলে তাই করেন। ইরার আব্বু অনেক চিন্তিত হয়ে পড়ে, তাই উনি আকাশকে কল দিয়ে সবটা জানায়। আকাশ সবটা জেনে দেখুন, আমার জন্য আপনার মেয়ের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। শুধু এতটুকু বলবো, আমি এই মিশনটা শেষ করে আসব। শেষ না করে আসলে হয় না। স্যার, আপনার কাছে যেমন আপনার মেয়ের জীবনটা দামি, ঠিক এখানেও অনেক মেয়ে আছে যারা ওদের পরিবারের কাছে দামি। তাহলে তাই করো। এদিকে কল কেটে দিয়ে আকাশ অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ওরা মেয়েদের নিয়ে আসে, তবে খুবই অল্প সংখ্যক লোক, তাই আকাশ ভিডিও রেকর্ড করছে, কারণ লাইভ দেখালে অনেক অসুবিধা হবে সেজন্য। এদিকে ওরা একে একে মেয়েগুলোকে গাড়ি থেকে নামাতে থাকে। আকাশ দূর থেকে গুলি করে গাড়ির চাকাগুলো নষ্ট করে দেয়, যাতে করে কোনো গাড়ি থেকে বের হয়ে যেতে না পারে। এদিকে একে একে মেয়েগুলোকে নামাতে থাকে। আকাশ বাকি লোকদেরও গুলি করে মেরে ফেলে। আরও 5-6 জন আছে যাদের কাছে কোনো বন্দুক নেই, তাই আকাশ ওখান থেকে বের হয়ে আসে এবং বাকি লোকদের মারতে থাকে। ওদের মেরে আকাশ ওই মেয়েগুলোকে উদ্ধার করে। ওখানে 5 জন মেয়ে ছিল। আকাশ ওদের চেহারা দেখতে পাচ্ছে, ওদের মধ্যে ইরাও ছিল। ইরাকে দেখে আকাশে কিছুটা প্রাণ ফিরে এলো, কেননা আকাশ এখান থেকে চলে গেলে ইরাকে অনেক মিস করত। সেজন্য ইরাকে পেয়ে আকাশ না চাইতেও জড়িয়ে ধরে। আমি তোমাকে কোথাও হারাতে দিব না। কিন্তু ইরার জ্ঞান না থাকায় আকাশ ওর গাড়িতে করে বাকি মেয়েগুলোকে উঠে হসপিটালে নিয়ে আসে। ওখানে সবার ট্রিটমেন্ট চলতে থাকে, কেননা ওদের ড্রাগস দেওয়া হয়েছিল, তাই সবাই অজ্ঞান হয়ে আছে। ডক্টর ইনজেকশন দিতেই সবার জ্ঞান ফিরে আসে। ওদের জ্ঞান ফিরতেই ওরা আকাশের সামনে এসে জড়িয়ে ধরে মেয়েগুলো, সাথে আকাশকে ধন্যবাদও দেয়। এরপর ওই মেয়েগুলোকে পুলিশের কাছে দিয়ে দেওয়া হয়। এতে করে ওদের পুলিশ নিজ দায়িত্বে ওদের বাড়িতে পৌঁছে দেয়। এইদিকে আকাশ ইরার দিকে তাকিয়ে দেখে এরা পুরো কুচকে তাকিয়ে আছে। আরে ম্যাডাম, আপনি কি এখানে বসে থাকবেন নাকি যাবেন এবার? যাবো তো, তার আগে এটা বলুন, মেয়েদের সাথে কোলাকুলি করতে অনেক মজা লাগে আপনার, তাই না? বিশ্বাস করুন, আমি চাইনি এমন কিছু। ওরা যে এমনটা করবে তা তো আমি ভাবতেও পারিনি। তাহলে চলুন এবার বাসায় যাব। আব্বু অনেক চিন্তিত। আপনাকে তো কিছু দেওয়া হলো না। কি দিবেন? ওই মেয়েগুলো তো কোলাকুলির সাথে চুমুও দিয়েছে, তাই আমি ভাবছি স্পেশাল কিছু দিব। স্পেশাল বলতে? এইদিকে ইরা আকাশের কাছে এসে ওকে জড়িয়ে ধরে, সাথে আকাশের ঠোঁটে কিস করে। ইরা যে এমনটা করবে তা আকাশ কখনোই ভাবতে পারেনি। এটা ছিল স্পেশাল। এখন চলুন বাড়িতে। ওরা বাড়িতে ঢুকে যায়। রাশেদ চৌধুরী ইরাকে দেখে জড়িয়ে ধরে। তুই এসেছিস? আমি তোর জন্য কত যে অপেক্ষা করেছি তা তো তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে এলি কি করে? পেছনে তাকালেই বুঝতে পারবে। উনি আকাশের কাছে এসে ওকেও জড়িয়ে ধরে। সত্যি আকাশ, আমি তোর এই ঋণ কখনো শোধ করতে পারবো না আকাশ। এটা আমার কর্তব্য ছিল। আমি আপনার মেয়েকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছি। এখন তাহলে আমি আমার দেশে ফিরে যাই। আপনার দেশে মানে? হ্যাঁ ইরা, যারা তোকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে বলেছিল ওকে যদি ওর দেশে ফিরিয়ে না দিই তাহলে তোকে আর ফিরিয়ে দিবে না। এখন তো আমি ফিরে এসেছি, তাই ওনাকে কোথাও যেতে দেব না। কিন্তু আমি থাকলে তো আপনার বিপদ হতে পারে, সেজন্য আমি চলে যাওয়াটা ভালো হবে। আপনাকে কোথাও যেতে দেব না। আজ অনেক রাত হয়েছে, আপনি আজকের রাতটা এখানেই থাকুন। বেশি প্রয়োজন হলে সকালে যেতে পারবেন। আকাশ, আমার মেয়ে যেহেতু এত করে বলছে তাহলে আজকের রাতটা থেকে যাও। ঠিক আছে স্যার। আকাশ এখানে থাকবে শুনে ইরার মুখে হাসি ফোটে। ইরা আকাশকে একটা রুমে নিয়ে যায়। ওখানে রুমটা নিয়ে হাত গুছিয়ে দেয়। রুম কি আপনি গোছান সব সময়? না, কাজের লোক আছে। তাহলে এখন যে আপনি? এটা কোনো ব্যাপার না, আপনার জন্য তো এটুকুন করাই যায়। তা চলেন। তা বলেন। আচ্ছা, আপনি এতক্ষণ ফ্রেশ হয়ে আসেন। আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আপনি ফ্রেশ হতে হতে আমি চলে আসব। এইদিকে ইরা খাবার আনার জন্য নিচে যায়। আকাশও ফ্রেশ হতে যায়। কিছুক্ষণ পর ইরা খাবার নিয়ে আসে। আকাশ খাবার খেতে হাতটা বাড়াতেই দেখতে পায় ওর হাতে ব্যান্ডেজ, কেননা তখন মারামারি করার সময় কেটে গিয়েছিল। এই নিন, খান। আপনাকে এত কষ্ট করতে হবে না, নিন।
প্লেটটা আমার কাছে দিন। প্লেট ওর কাছে নিয়ে আসে। আকাশ খাটে হেলান দিয়ে বসে আছে, এরা ওর সামনে বসে আছে। এরা খাবার তুলে আকাশকে খাইয়ে দিচ্ছে, কিন্তু আকাশ খাচ্ছে না। কি ব্যাপার, খাচ্ছেন না কেন? আপনার হাতটা কি সুন্দর না যে খেতে, আমার হাতটা কি সুন্দর না যে খেতে ইচ্ছে করছে না? কোনটা? তাহলে আপনার হাত ঠিক হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। আমি আপনার হাত ভালো হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে এইভাবেই খাইয়ে দিব। তাই কোনো কথা না বলে খেতে থাকেন, চিন্তা করবেন না, আমি নিজেও খেয়ে নেব। এইদিকে ইরার আব্বু ওদের মাঝে হওয়ার সব কথা শুনে ফেলে। উনি তখন কিছু বলেননি। এইদিকে ইরা আজকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। খাওয়া শেষ হলে আকাশকে শুয়ে দিয়ে ইরা চলে যায় ওর রুমে। এই ডন তো রেগে পুরাই আগুন। ভেবেছিলাম একটা, কিন্তু এখন হয়ে গেল আরেকটা। সেটাই তো ভাবছি বস, কি করে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। কি চাইলাম আর কি হয়ে গেল। তাই তো ভাবছি, ছেলেটাকে যতটা সাংঘাতিক ভেবেছি, এই তো দেখি তার থেকেও সাংঘাতিক। বস এখন কি করব? ওই রিপোর্টার তো কাউকে ছাড় দিচ্ছে না। তাহলে ওই ছেলের দুর্বল জায়গায় আমাদের হামলা করতে হবে। তাই খবর নে কোথায় ওর দুর্বল জায়গা। ঠিক আছে বস, তাহলে তাই করছি। এদিকে পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে ইরার নাস্তা নিয়ে এসে বসে আছে। এতক্ষণ লাগে আসতে? আমি সে কখন থেকে বসে আছি। হাতের জন্য একটু তো সময় লাগে। নিন, এখানে বসুন, আমি আপনাকে খাইয়ে দিব। সরি, আকাশ কোনো উপায় না পেয়ে বসে পড়ে। ইরা নিজেও খাচ্ছে, আবার আকাশকেও খাইয়ে দিচ্ছে। এভাবে 2 দিন কেটে যায়। এখন ইরা আকাশের প্রতিও, আকাশ ইরার প্রতি, দুজনেই অনেক দুর্বল হয়ে যায়। এই কয়েকদিনে ইরার আব্বু অনেক কিছু লক্ষ্য করে। উনি শুধুমাত্র আকাশের যাওয়ার অপেক্ষায় আছে, কেননা আকাশ হোটেলে চলে গেলেই উনি ইরার সাথে কথা বলবে সেজন্য। এদিকে 3 দিনের দিন আকাশ সুস্থ হয়ে গেলে আকাশ হোটেলে চলে যায়। ওখানে আকাশ ইরার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। এদিকে ইরা ওর আব্বুর সাথে অফিসে আসে। ইরার আব্বু ইরাকে ওনার কেবিনে আনে। ইরা, তোকে একটা কথা জিজ্ঞেস করব। কি কথা আব্বু? তুই কি আকাশকে পছন্দ করিস? হঠাৎ এই প্রশ্ন? ভালোবাসিস কিনা তা তো বল। কিছুটা তো বাসি। কিন্তু ইরা, তুই কি ভুলে গেছিস ওই ছেলেটা কত সাংঘাতিক কাজ করে বেড়ায়? এতে করে ওকে বিয়ে করলে তোর জীবনটা না নষ্ট হয়ে যায়, তার জন্য আমার চিন্তা হয়। আর আমি যদিও বিপদে পড়ি, ও আছে আমাকে বাঁচানোর জন্য। তাছাড়া ও আমাকে ভালোবাসে কিনা তা তো জানি না। যদি ভালোবাসে তাহলে আমি ওকেই বিয়ে করব। তবে তুমি কিন্তু ওর সাথে এই নিয়ে কোনো কথা বলতে পারবে না যে আমাকে ভুলে যেতে, ঠিক আছে তো? আচ্ছা, বলবো না। তুই তো ওর সাথে কাজ করতে চেয়েছিলি। হ্যাঁ, তা তো করতে চেয়েছি, কিন্তু সে কোথায় দেখতেই তো পাচ্ছি না। তাহলে আমি ওকে অফিসে আসতে বলি, তাহলে না হয় তুই ওর সাথে বেরিয়ে যেতে পারবি। আব্বু, তুমি তাইলে তাই করো। এদিকে ইরার আব্বু ওকে কল দিয়ে আসতে বলে। আকাশ অফিসে আসার পর ইরাকে পাঠিয়ে দেয় আকাশের সাথে। ইরাও আকাশ একটা গাড়িতে বসে আছে। ইরা শুধু ভাবছে এত দামি গাড়ি ওর কাছে কি করে আসবে। কিছুক্ষণ পর ওর একটা জঙ্গলে চলে আসে। তবে ইরা একটু ভয় পাচ্ছে না, তাই আকাশ কিছুটা অবাক হয়। কি হলো, আপনার ভয় করছে না? ভয় কেন করবে? আর আমাকে আপনি না করে তুমি করে বলবে। আচ্ছা, বলবো। এখন আমার সাথে চলো, ভিতরে যেতে হবে। আমাকে একা পেয়ে ফায়দা তুলবেন নাকি? কি, মাথা ঠিক আছে? তা ভরসা না করতে পারলে আমার সাথে এসেছেন কেন? তাহলে একটা কাজ করি, আমরা এখনই বিয়ে করে ফেলি। তখন যা খুশি করেন, কোনো আপত্তি থাকবে না। বুদ্ধিটা কেমন দিলাম? তোমাকে মানসিক হসপিটালে নিতে হবে, আর না হয় তুমি এখানে থাকো, আমি ভিতরে যাচ্ছি। আসলে আসলে অনেক লেট হবে, গাড়ির ভিতরে গিয়ে অপেক্ষা করো। না থাক, আপনার সাথেই আসবো। তা আমি যদি উল্টাপাল্টা করে বসি তখন? করলে কি করব? যা চাইবেন দিয়ে দেব, কোনো কিছু তো না করব না। দরকার হলে আমি নিজে সবকিছু খুলে। কথাটা শেষ করার আগেই ইরার গালে একটা থাপ্পড় দেয়। এতে ইরা কান্না করতে থাকে। আকাশ অনেক কিছু বুঝিয়ে কান্না থামায়। একদম চুপ, আশেপাশে কেউ শুনবে, তাই কান্না না করে আমার সাথে আসবে। আমি ওরকম ছেলে না যে মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিব, তাই কথা না বলে আসো আমার সাথে।
কিন্তু যদিও আকাশ শুনেছে, কেননা কিছু কিছু গালে অনেক জোরেই মুখ ফসকে বেরিয়ে যেত। ওরা একটা ছোট কুয়োর পাশে এসে থামে, কেননা এই কুয়োটা আকাশের কাছে রহস্যময় মনে হচ্ছে। তাই আকাশ ইরাকে নিয়ে এই কুয়োর থেকে দূরে শুয়ে আছে। ইরাকে নিয়ে ওরা দুজনেই পাশাপাশি শুয়ে আছে। এদিকে ইরা তো আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ কুয়োর দিকে। এভাবে 20 মিনিট পর কুয়োর ভেতর থেকে কিছু একটা বের হয়, ঘরের মতো। ওখান থেকে কয়েকজন মানুষ বের হয়। ওরা বের হলে উপর থেকে একটা দড়ি আসে। ওরা দড়ি বেয়ে হেলিকপ্টারে উঠে যায়, যা আকাশ রেকর্ড করে নেয়। ওরা চলে যেতেই ঘরটা আবারও ভেতরে তলিয়ে যায়। এদিকে আকাশ ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে, কেননা ওখানে ঢোকার কোনো রাস্তা নেই। সেজন্য ভিতরে কিভাবে যাবে তাও জানে না। গেলেও ওদের সাথে আকাশ একটা মোকাবেলা করতে পারবে না। তাই ওখান থেকে এসে গাড়িতে বসে এবং এই ভিডিওটা পাঠিয়ে দেয় অফিসে। এদিকে ইরা দিনে আকাশের সাথে থাকে। এতে করে আকাশকে অনেক ভালো করে জানতে পারে। একটা কথা বলবো? কি কথা? তোমার কি কোনো জিএফ আছে, অথবা আগে কি কখনো ছিল? কাজের কথা থাকলে বলেন, এইসব কথা বলে কি করবেন? না, আসলে এমনি জানতে চেয়েছি। তাহলে চুপচাপ বসে থাকেন। আমি এখন হোটেলে যাব, তাই আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আমি যাব। আচ্ছা, দুইজন একসাথে হোটেলে যাই। ইরার জোড়াজোড়ি করাতে আকাশকে নিয়ে চলে আসে হোটেলে। ইরা রুমে ঢুকে দেখে সব রকমের হাতিয়ার এখানে, সবগুলো কেমন যেন। এত ভালো করে না তাকিয়ে চলেন, আমার হয়ে গেছে। এত তাড়াতাড়ি? ওরা ওখান থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এদিকে ওরা খাবার খেয়ে বেরিয়ে যায়। কিছু দূর এসে দেখে কয়েকজন লোক ওদের ফলো করছে। এখন আকাশ কি করবে বুঝতে পারছে না, তাই গাড়ি জোরে চালাতে থাকে। ওরা একটা ফাঁকা জায়গায় চলে আসে। ওখানে এসে হীরাকে নিয়ে বের হয়ে আসে। এখানে লুকিয়ে থাকবেন, যাই হয়ে যাক না কেন। আমি যতক্ষণ পর্যন্ত আসতে না বলবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বের হবে না। কিন্তু তুমি কোথায় যাচ্ছ? এখন এগুলো ভাবার সময় নেই। এই পোশাকটা পরে থাকেন, তাহলে গুলিতে সমস্যা হবে না। আকাশ ওখান থেকে আসলে একের লোক আকাশের উপর হামলা করতে থাকে। এদিকে আকাশ গাড়ির কাছে আসে এবং গাড়ি থেকে সব অত্যাধুনিক সব অস্ত্র বের করে পাল্টা আক্রমণ করতে থাকে। ওরা গুলি করতে থাকে, কিন্তু গাড়িতে গুলি এসে লাগলে ও গাড়ি কোনো সমস্যা হচ্ছে না। আকাশ গাড়ির পেছনে থেকে ওদের মারতে থাকে এক এক করে। এদিকে ওদের দুইটা গুলির মধ্যে একটা গুলি গিয়ে ইরার গায়ে লাগে, কিন্তু জ্যাকেটের জন্য ভেতরে ঢুকতে পারেনি, কারণ আকাশ আগেই জানতো এখানে গুলি আসতে পারে, তাই আগে পরিয়ে দিয়েছিল। ওদের মারা শেষ হলে মোটামুটি আকাশ ওখান থেকে ইরার কাছে আসে। তোমার কিছু হয়নি তো? জ্যাকেটের ভেতরে একটা লাগে আর একটা গুলি। জ্যাকেটের ভেতর একটা লাগে আর একটা গুলি আমার হাতের ব্রেসলেটে লেগে অন্যদিকে চলে যায়। সেজন্য একটু ব্যথা পেয়েছি। চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই। এখন সেজন্য একটু ব্যথা পেয়েছি। তা লাগবে না, ঠিক আছি আমি। এত রিস্ক নিয়ে কাজ কেন করেন? আমি বলি কি, এত রিস্ক নিয়ে কাজ না করলেই তো পারেন। অভ্যাস হয়ে গিয়েছে। এখন চলুন যাওয়া যাক। একটা কথা বলবো? হ্যাঁ বলো। এদিকে ইরা এমন কিছু বলবে তা আকাশ বুঝতে পেরেছে, কিন্তু এখন যে সে কথা বলবে তা বুঝতে পারেনি। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? দেখো, আমি ভালো করে জানি তুমিও আমাকে ভালোবাসো, তাই মিথ্যা বলবে না বলে দিলাম। আই লাভ ইউ টু ইরা। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয়ে বলতে পারিনি, কারণ তুমি কোথায় আর আমি কোথায় সেজন্য। এখন যেহেতু বলেই দিয়েছো, তাই আমি চাই তুমি এই চাকরিটা ছেড়ে দাও, সাথে আমাদের চ্যানেলে কাজ করো, তাও চেয়ারম্যান হয়ে। আমার সাথে আমার বাড়িতে, আমার রুমে আমার সাথেই ঘুমাবে এক বিছানায়। তুমি কি চাও? সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করুক? উমা, এ কি বলছো তুমি? ঠিকই বলছি।
তাহলে সবাই বলবে যে রাজকন্যা সহ রাজ্য হাতিয়ে নিলাম। ওদের কথা শুনতে হবে না। তাহলে বিয়ের পর আমি এখন যেভাবে আছি ওইভাবেই কাজ করব। ঠিক আছে, করতে পারবো, তবে এত সাংঘাতিকভাবে করতে হবে না। তাই হবে। কিন্তু তোমার আব্বু কি রাজি হবে বিয়েতে? আব্বুকে রাজি করানোর দায়িত্ব আমার। তুমি রাজি হয়েছো এটাই আমার জন্য অনেক। এখন কেউ আসার আগে চলো এখান থেকে। তোমাকে ডক্টরের কাছে তো যেতে হবে, নয়তো এই হাতে ব্যথা করবে। কিচ্ছু হবে না, এখন চলো আব্বুর কাছে, ওনাকে এই খুশির সংবাদটা তো দিতে হবে। আচ্ছা চলো। ওরা গাড়ি করে চলে আসে অফিসে। অফিসে এসে ইরার ওর আব্বুর কাছে আসে। আব্বু, আকাশকে আমি বিয়ে করব, তুমি যত তাড়াতাড়ি পারো ওর সাথে আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আরও একটা কথা, ওর কিন্তু আমাদের সাথেই থাকবে। ঠিক আছে এই রামা আমার, তাই হবে। তাহলে আকাশ, আমি তোমার আর ওর বিয়ে দিয়ে অফিসের দায়িত্ব তোমার উপরে বুঝিয়ে দিব। আমি অফিসের দায়িত্ব নিব না। যদি নেই তাহলে অনেকে বললে আমি আপনার ডলার ও সম্পদ দেখে ওকে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি। তাই আমি চাই না এমন কিছু কেউ বলুক। তাহলে তাই হবে, আমি 2 দিনে তোমার আর ওর বিয়ে দিয়ে দিব। বাংলাদেশ থেকে তোমার কোনো আত্মীয় থাকলে ওনাদের আসতে বলো। তেমন কেউ নেই, আপনি বিয়ের কাজ শুরু করতে পারেন। ইরা এখন আপনার কাছে রাখুন, আমাকে একটা কাজে যেতে হবে। আমিও যাব তোমার সাথে। না ইরা, এখন রাতে তার উপর জঙ্গল, তোমাকে বিপদের মুখে ছেড়ে আসতে পারবো না। আমি একা কোনো মতে আসতে পারবো, তাই আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এদিকে আকাশ চলে আসে। অন্যদিকে ইরা ওর বাবার সাথে চলে আসে বাড়িতে। ওনার বিয়ে সেজন্য উনি সব কিছু অ্যারেঞ্জ করতে থাকে। এদিকে রাতে আকাশ চলে যায়। অন্যদিকে একে ওর লোকজন নিয়ে বেরিয়ে যায়। কেননা এই শহরে কিছু লোক আছে যারা একে লোকের মতো ঘুরে বেড়ায়, তাই একে এখন ওই সব লোকদের নিজ হাতে শাস্তি দিবে। কেননা ওদের জন্য একের নাম খারাপ হচ্ছে। এদিকে একে ওনার কাজ শেষ করে। অন্যদিকে আকাশ জঙ্গলের ভিতর বসে আছে। কেননা এখন এখানে অনেক বড় একটা মাংলিংকের কাজ চলবে, তাই আকাশ ভিডিও লাইভ নিতে পারবে না, কারণ এত রাতে অফিসে কোনো লোক থাকে না। তাই আকাশ ওর নিজের মাধ্যমে ভিডিওটা লাইভে নেওয়ার চেষ্টা করে, যাতে করে লোকজন তার সরাসরি দেখতে পায়। এদিকে আজকে ডন ওর লোকদের সাথে ডিল করবে কি করে, একে লোকদের সাথে ডিল করবে কি করে, একে নামানো যায় তাই নিয়ে। এদিকে ওরা সবাই চলে আসে। আকাশও রেডি হয়ে লাইভে সরাসরি দেখাতে থাকে। এদিকে ডন, আমি বুঝতে পারছি না ওই রিপোর্টার আসলে কে, কেন ও আমার পিছনে পড়ে আছে, তাই তো বুঝতে পারছি না। সব সময় আমার লোকদেরই টার্গেট করে। ওই রিপোর্টারের সব তথ্য কি বের করছিস? বস, ওই রিপোর্টার আমাদের এখানে থাকা সব লোকেদের পেছনে পড়ে আছে। ওরা যেখানে যাচ্ছে সেখানে ও রিপোর্টার ভিডিও করছে, তার সাথে পুলিশে খবর দিচ্ছে। ওই রিপোর্টার কোনো এজেন্ট নয় তো, যে ছদ্মবেশে ধারণ করে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে? কিন্তু তা কি করে হয়? তবে ছেলেটার মারামারি হতে শুরু করে সব কিছুই ভালো জানে। তাছাড়া আজকে সকালে একের লোক ওই রিপোর্টারকে মারতে গিয়েছিল, কিন্তু ওই রিপোর্টার ওদেরকেই উল্টে মেরে ফেলে। ওই রিপোর্টারের মধ্যে কিছু তো স্পেশাল আছে যা আমার কেউ দেখছি না। বস, ছেলেটা তো বাংলাদেশ থেকে এসেছে, তাই ওখান থেকে কোনো না কোনো ক্লু তো পাবোই। তাই আপনি অনুমতি দিলে আমি বাংলাদেশে যাব। আপনি এখন আমাদের লোকজনকে বলে দেন কীভাবে ওরা চলাফেরা করবে এই নিয়ে। যা আমরা কেউ দেখছি না। তোমরা আমার হয়ে কাজ করো, তাই তোমরা একটু সাবধানের সাথে কাজ করবে। আমরা যেহেতু বেআইনি কাজ করি, তাই ইচ্ছে করলেই পুলিশকে জানাতে পারবো না। ওই ছেলে কিভাবে কি খবর পায় তা তো আমরা কেউ জানি না। তাই তোমরা কোথাও গেলে খুব সাবধানের সাথে থাকবে, ঘন ঘন জায়গা বদল করবে, এতে করে তোমাদের ওই রিপোর্টার ধরতে পারবে না। তাহলে এখন তোমরা আসতে পারো। ওরা ওখান থেকে চলে যায়। এদিকে আকাশ ভাবতে থাকে, যে করেই হোক ওই ছেলেকে বাংলাদেশ থেকে আটকাতেই হবে, কেননা বাংলাদেশে যদি ও আমার সব তথ্য জোগাড় করে ফেলবে।
তাই আকাশ লাইফ অফ করে ওই ছেলেটার পিছু পিছু যেতে থাকে। কেননা ওই ছেলেটা 5 দিন আগে যেতে পারবে না, কারণ এখনো ওই ছেলেটার পাসপোর্টও নেই। তাই এই কয়েকদিন আকাশের বিয়েও হয়ে যাবে, আর হানিমুনে ইরাকে নিয়ে বাংলাদেশে এসে ওই ছেলেটাকেও মেরে ফেলতে পারবে। ওই দিন আকাশ হোটেলে চলে আসে। 2 দিন পর আজকে আকাশ ও ইরার বিয়ে হয়ে গেল। আকাশ অনেক শান্তিতেই আছে, কেননা আকাশ এখন বর্তমানে ইরাদের বাড়িতে আছে। তার উপর ইরার মতো একটা ভালো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, সেজন্য। এদিকে ইরা আকাশকে বলে, আচ্ছা আমরা হানিমুনে কোথায় যাব? আচ্ছা, বাংলাদেশ গেলে কেমন হয়? তাহলে তো ভালোই হবে, তোমার দেশ থেকেও ঘুরে আসা যাবে। তাহলে আমরা কালকেই যাব। কি কালকেই? তুমি সব গুছিয়ে রাখো। আচ্ছা রাখবো। কথাগুলো ইরা আকাশের বুকে মাথা রেখে কথাগুলো বলছে। অন্যদিকে ইরা বুক থেকে ওঠার সময় আকাশের কপালে চুমু দিয়ে উঠে যেতে গেলে আকাশও ইরার হাত ধরে টেনে নিজের কাছে টেনে নেয়। টেনে নিয়ে ইরার কপালে একটা চুমু দেয়। পরের দিন সকালে ইরা ও আকাশ মিলে ইরার আব্বুর সাথে কথা বলে বাংলাদেশে যাওয়ার জন্য। ওরা বিকালের ফ্লাইটে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসে। ওরা ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসে গুলশান 1-এ, কেননা এখানে একটা বাড়িতেই আকাশের বাড়ি ছিল। এছাড়া আকাশের অনেক কাহিনীও আছে যা আপনারা জানতে পারবেন। ওরা গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসে। ওয়াও, এই বাড়িটা কার? এটা আমার বাড়ি। এত সুন্দর বাড়ি রেখে তুমি? মাঝে মাঝে পরিস্থিতির কারণে যেতে হয়। এখন চলো তোমাকে বাড়িটা ঘুরে দেখাই। এইদিকে আকাশ ইরাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে, ইরাও বাড়িটা দেখতে থাকে। এটা হচ্ছে আমার বেডরুম। ওয়াও, অনেক সুন্দর, কিন্তু এত পরিষ্কার কিভাবে? না মানে কয়েকদিন না পরিষ্কার করলে তো ময়লা হয়ে যায়, কিন্তু এই তো দেখছি অনেক পরিষ্কার। এখানে কেয়ারটেকার থাকে, ও পরিষ্কার করে। ও, তাহলে আমি ফ্রেশ হতে যাই। আচ্ছা যাও। এদিকে আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে। এরা ফ্রেশ হয়ে আসে। ওই দিন রাত হয়ে যাওয়ায় আকাশ খাবার আনিয়ে নেয়। এইদিকে একটা কল আসে। আকাশ কলটা রিসিভ করে বলে, স্যার, আমরা চলে এসেছি বাংলাদেশে, তাই আপনাকে কোনো টেনশন করতে হবে না। ইরার সাথে কথা বলেন। এদিকে ইরার আব্বু ইরার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর অন্তর কল দেয়। বলো, ওই দিকটার খবর কি? ওই লোকটা বাংলাদেশে আজকের সকাল 10টায় আসবে। আমি ওই লোকটার সাথে একই প্লেনে আসতেছি। ভালো করছো। যদি পারো ওর শরীরে ট্র্যাকার সেট করে দাও, তাহলে ওকে সহজে খুঁজে বের করতে পারবো। আমি তাহলে চেষ্টা করব। ওকে সেট করতে পারলে আমাকে নক দিবে। এদিকে আকাশ আর ইরা ঘুমিয়ে যায়। অন্যদিকে অন্তর রাজীবের পিছু পিছু যেতে থাকে। অন্তর রাজীবের কাছে যেতেই ওর গায়ের উপর থেকে নিচে পড়ে যায়, সাথে ট্রোকার অন্তর রাজীবের কাছে যেতেই ওর গায়ের উপর থেকে নিচে পড়ে যায়, সাথে টোকার ওর জুতোর মধ্যে আটকে যায়। টোকারটা অনেক ছোট, যা রাজীব খুঁজেও পাবে না। অন্তর পড়ে যাওয়াতে রাজীব ওকে নিচ থেকে হাত বাড়িয়ে তুলে নেয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এরপর থেকে দেখে শুনে চলবেন। ঠিক আছে স্যার। পরের দিন সকালে অন্তর ও রাজীব ওরা একসাথে নেমে যায়। এদিকে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা মাথার চুল আঁচড়াচ্ছে। আকাশ বিছানা থেকে ইরার কোমরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইরা খেয়াল করে, তাই ভুরু কুঁচকে আকাশের দিকে তাকায়। কি ব্যাপার? কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়ে কেন আছো? এমনি সুন্দর জিনিস কার না ভালো লাগে? আমার দেখেই তো তাকিয়ে আছি, অন্যের হলে তো তাকিয়ে থাকতাম না। তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে নাকি? সব তো তোমারই। হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসো, নাস্তা দিচ্ছি। বাহ, নাস্তা কি তুমি বানিয়েছো? কেন, আমি বানালে কি খাবে না? কি যে বলো না, তুমি বানালে তো আমি ফ্রেশ না হতেই খাওয়া শুরু করব। এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরা নিচে এসে খাবার নিয়ে উপরে চলে আসে। ইরা নিজ হাতে আকাশকে খাইয়ে দেয়। খাবার খাওয়ার সময় শাকিল কল দেয়। হ্যাঁ বলো।
বন্ধু, আমি তো বাংলাদেশে চলে এসেছি। ওর লোকটা পায়ের জুতার মধ্যেও ওই লোকটার পায়ের জুতার মধ্যে ট্র্যাগার লাগিয়ে দিয়েছি। ভালো করছো। তুমি ওখানকার একটা হোটেলে উঠে পড়ো। বাকিটা আমি যেভাবে বলবো সেভাবে করবি। কোনো ভুল করলে চলবে না কিন্তু। কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া ভালোই হলো তুই আমাকে ওই লোকটার ছবি দিয়েছিস, নয়তো আমি ওকে চিনতেই পারতাম না। এখন একটা হোটেলে উঠে যা, তার সাথে ওই ট্র্যাকারটা অন করে ওর লোকটার লোকেশন জেনে নে তুই। তাহলে তাই করব। এদিকে আকাশ অনন্তের সাথে কথা বলে খেতে থাকে। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। ওরা দুজনেই খাওয়া শেষ হয়ে গেল। চলো না ইরা, তোমাকে নিয়ে ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, কিন্তু যাব কোথায়? আগে শাহবাগ যাব, ওখানে জাদুঘর ঘুরে তারপর না হয় পার্কে যাব। তাহলে তো খুব মজাই হবে। তুমি ফ্রেশ হয়ে নাও। এদিকে আকাশ না থাকার কারণে আমেরিকায় এখন ডন ভালোই নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কেননা এখন ডনের মালামালের উপর কেউ হাত দেওয়ার সাহস পায় না। এদিকে ডন রাজীবের কাছে কল দেয়। রাজীব, ওই দিকটার খবর কি? বস, আমি তো একটা হোটেলে এসেছি, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, তাই বের হয়ে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একজনের ব্যবস্থা করতেছি। ওই ছেলেটা তোমাকে সাহায্য করবে। আমি ছবি পাঠিয়ে দেব, সাথে তোমার হোটেলে ওকে পাঠিয়ে দেব। তুমি ছবি মেল করে ওর সাথে দেখা করে নেবে। ঠিক আছে বস। এদিকে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অন্তর চেকার অন করে দেখে রাজীব এখনো হোটেল থেকে বের হয়নি। তাই অন্তর রাজীব যে হোটেলে উঠেছে ওই হোটেলের পাশে এসে বসে থাকে আর রাজীব বের হওয়ার অপেক্ষা করে। এদিকে আকাশ ইরাকে নিয়ে আসে জাদুঘরের সামনে। ওখানে ইরাকে দেখে ওখানকার কিছু ছেলে ইরার কাছে এসে ওকে ট্রিট করছে। আকাশ তখন টিকিটের জন্য গিয়েছিল। কিছুক্ষণ পর টিকিট নিয়ে এসে দেখে ইরার চারপাশে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। তা দেখে আকাশ এখানে এসে একটা ছেলেকে দেয় একটা থাপ্পড় দিয়ে ইরার কাছে এসে ওর হাতে টিকিট দেয়। তুমি টিকিট নিয়ে ওখানে গিয়ে দাঁড়াও, আমি এদের দেখছি। ইরা ওই দিকটায় গিয়ে দাঁড়ায় ওই ছেলেকে থাপ্পড় দেওয়াতে। ওর বাকি লোকগুলো আসে আকাশকে মারার জন্য। আকাশ ওদেরকে এক এক করে মারতে থাকে। ওদের মেরে প্রায় অবস্থা খারাপ করে দেয়। 3 মিনিটে ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে আকাশকে দেখে চিনতে পারে। আরে স্যার, আপনি এখানে কবে এসেছেন? আমি এসেছি 2 দিন হলো। এসেছি আমার বউকে নিয়ে। ভেবেছি ওকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই, কিন্তু এই ছেলেগুলো তা করতে দিল না। তাই ওদের বুঝতে পারছি। সেন্টি ওদের নিয়ে থানায় চলে যাও। আর স্যার, ম্যাডাম কি বাংলাদেশে না আমেরিকার? ও তো আমেরিকার, কিন্তু কেন? স্যার, আপনি তো জানেন না, অন্য দেশ থেকে পাসপোর্ট সাথে করে নিয়ে ঘুরতে হয়। তো ম্যাডামের পাসপোর্ট কি আছে নাকি বাসায় রেখে এসেছেন? পাসপোর্ট তো বাসায়। এখন স্যার, আপনার জন্য আর চেক করলাম না, কিন্তু পরের বার ওনার পাসপোর্ট নিয়ে বের হবেন। বুঝতেই তো পারছেন আপনি। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এবার আমি ভিতরে যাই। ঠিক আছে, যান স্যার আপনি। এদিকে আকাশ ইরাকে নিয়ে ভেতরে যায়। ভেতরে পুরো জাদুঘর ঘুরে দেখাতে থাকে। ঘোরা শেষ হলে আকাশ ইরার অনেকগুলো ছবি তুলে রাখে। ওখান থেকে কিছু ছবি ইরার আব্বুকে পাঠিয়ে দেয়, কারণ আকাশ ওনার মেয়েকে এখানে এসে এই শহরটা ঘুরে দেখাচ্ছে নাকি কাজ করাচ্ছে তা তো দেখাতে হবে। উনি ছবিগুলো দেখে অনেক খুশি হয়, কেননা আকাশ ওনার মেয়েকে খুশিতে রেখেছে সেজন্য। ওরা জাদুঘর দেখা শেষ করে চলে আসে রমনা পার্কে। তবে পার্কে ঢোকার আগেই ওরা দুপুরের খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ করে ওরা পার্কে ঢুকে যায়। ওখানে ওরা দুজনে অনেক সময় কাটায়। সময় কাটিয়ে ওরা বাসায় চলে আসে। এদিকে ডনের দেওয়ার ছবির লোকটাকে খুঁজতে রাজীব নিচে নামে। ওখানে নেমে রাজীব ছবির সাথে মিল করে একজনকে খুঁজে পায়। লোকটাকে খুঁজে ওর কাছে যায় এবং নিজের পরিচয় দেয়।
এখন যেহেতু রাত, তাই এখন বের হওয়াটাই ভালো হবে। তোমার পরিচয় কি তা আমি জানতে চাই না। আমি যে কাজে এসেছি শুধু ওই সব তথ্য পেলে আমার হলে। এদিকে রাজীব ওই লোকটাকে নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে অন্তর ওদের পিছু করতে করতে চলে যায়, কেননা ওরা কি করে না করে সব তথ্য অন্তর জোগাড় করতে থাকে। এদিকে 3 থেকে 4 দিন কেটে যায়। আকাশও ইরার দিন ভালোই যাচ্ছে, কেননা আকাশ ইরাকে নিয়ে প্রতিদিন ঘুরতে বেরোয়, সাথে এই শহরের অনেক কিছুই ঘুরে ঘুরে দেখায়। এদিকে রাজীবও প্রায় অনেক তথ্য জোগাড় করে ফেলেছে, কিন্তু সেসব তথ্য কতটুকু সত্য তা আকাশ অন্তরের কাছ থেকে জেনে নেবে। এদিকে 7 দিন কেটে যায়। আমেরিকায় আকাশ না থাকায় অনেক রকমের ক্রাইম বেড়ে যায়। ডন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কেননা এই কয়েকদিনে ডন অনেক অস্ত্র আনিয়ে নেয়। এদিকে আকাশ এখন প্রায় যাওয়ার পথে, তাই আকাশ হীরাকে বলে, আমরা কালকেই ফিরে যাব। কি বলছো এত তাড়াতাড়ি? কি করব, ওই দিকের তো অবস্থা অনেকই খারাপ। তাতে কি, তার জন্য পুলিশ আসে। তোমাকে এই নিয়ে তাতে কি, তার জন্য পুলিশ আছে, তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না। তুমি এখন এখানে বসো, আব্বুর সাথে আমি কথা বলবো। আমরা আরো 5 দিন থাকবো, এরপর যাব। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আরো 5 দিন না হয় থাকি। এদিকে রাতে আকাশ বেরিয়ে পড়ে, অন্যদিকে ইরা ঘুমাচ্ছে, কেননা আকাশ এখন বের হয়ে অন্তরের সাথে দেখা করবে। অন্তরের সাথে দেখা করে জেনে নিবে রাজীব কি কি তথ্য জোগাড় করেছে। অন্তর বলো, কি জানতে পেরেছো? ওই লোকটা বেশি কিছু জানতে পারেনি, শুধু জানতে পেরেছে তুই এইখানে সাংবাদিক ছিলি, তার সাথে অনেক ডেঞ্জারাস, তোর পরিবারের কেউ নেই, আর তুই কোথায় থাকিস এই ব্যাপারে কিছুই জানতে পারেনি। যাক, ভালো হয়েছে। এখন ওই লোকটাকে মেরে ফেলার ব্যবস্থা করো। অনেক দেরি হয়ে গিয়েছে, ও লোকটা তো চলে গিয়েছে। কি চলে গিয়েছে? এখন তাহলে কি হবে? আরে তেমন কিছু হবে না, তাছাড়া ওই লোকটা যে কাজে এসেছে সে কাজটা তো মনে হয় হয়ে গিয়েছে কোনো না কেননা ও যা যা জানতো তা তো মনে হয় ওর বসকে বলে দিয়েছে, তাই ওকে আর মেরে কি করব। আরে ওই লোকটা হচ্ছে ডনের ডান হাত ছিল, এখন কি যে হবে। আচ্ছা বাদ দে, এখন তুই কই থাকিস? তাই তো তাই তো জানি না। পরে বলবো। আচ্ছা যাই তাহলে। এদিকে অন্তর চলে যায়, অন্যদিকে আকাশ বাসায় এসে শুয়ে পড়ে। ইরাকে একটু বুঝতে দেয়নি যে আকাশ যে রুমে ছিল না। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে আকাশ ইরাকে জড়িয়ে ধরে রেখেছে, তাই ইরা উঠতেও পারছে না। যখনই আকাশ অন্যদিকে ফিরে তাকিয়েছে তখনই ইরা উঠে যায়। ইরা উঠে ফ্রেশ হয়ে নেয়, ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, সাথে আকাশকে জাগিয়ে দেয়। আকাশও ফ্রেশ হতে চলে যায়। আকাশ ফ্রেশ হয়ে আসলে ওরা দুজনে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওরা আজকে হাতে ঝিরে আসবে, ওখানে ওরা দুজনে বসে বসে গল্প করছে। অন্যদিকে আমেরিকায় একে লোক পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, কেননা ডনের লোক এই কয়েকদিনে অনেক কিছু অন্য সব দেশ থেকে আনিয়ে নিয়েছে। তাই একের লোক এখন ডনের লোকদের যেখানে পাচ্ছে মেরে ফেলছে, সাথে ডনের লোকও কম না, ওরাও একের লোকদের মারতে থাকে। এভাবে চলছিল ওই কয়েকদিনের অবস্থা। এদিকে ইরার আব্বু কল দেয় ইরার কাছে। কেমন আছো আব্বু? আমি তো ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? তুই নেই, আকাশও নেই, একা একা ভালো থাকি কি করে বল? এই তো 2 দিন পরে আমরা দুইজনে এই কয়েকদিনে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। কাল সিলেট যাব আমরা, ওখানে একদিন থাকবো, আর বান্দরবন একদিন থেকে চলে আসব। পাঠকগণ, আপনারা হয়তো ভাবছেন সিলেট যেতে আসতেই তো একদিন সময় লেগে যায়, তাহলে ওরা 2 দিনে এত জায়গায় ঘুরবে কি করে? আসলে আকাশ সিলেট যাবে হেলিকপ্টারে করে, ওখানে একটা দিন থেকে রাতে আবার হেলিকপ্টারে করে বান্দরবনে চলে আসবে, ওইখানে সারা দিন ঘুরবে, তারপরে ওখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে আসবে। তা তোরা কবে আসবি? যেখানে যাবি না কেন সাবধানে থাকবি। আচ্ছা জামাই কি করে? এই তো আমার কোলে। কথাটা বলে ইরা জিব্বায় কামড় দেয়, কেননা কাকে কি বলছে তা ইরা নিজেও ভুলে গিয়েছে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, তোরা সাবধানে থাকিস।
ওই দিন ওরা ওখানে কাটায়। পরের দিন আকাশ ইরাকে নিয়ে চলে আসে সিলেটে। ওখানে জাফলংয়ের কাছাকাছি একটা এসে নামে। ইরা তো হেলিকপ্টার থেকে নেমে চারপাশে পাহাড় দেখে আশ্চর্য হয়ে যায়। সত্যি, তাহলে তো অনেক মজা হবে। এখনো তো কিছুই দেখলে না, নিচে চলো, তাহলে আরো অনেক কিছু দেখতে পাবে। আকাশ ইরাকে নিয়ে নিচে নামতে যাবে, কিন্তু ইরা ভয়ে নামছে না। কি হলো, নামো। তা তো হবে। কথাটা বলে আকাশ ইরাকে নিয়ে কোলে করে নিচে নামায়। ওখানে পানির উপর পাথর বসে ওরা কথা বলতে থাকে এবং একজন আরেকজনকে পানি মারতে থাকে। এভাবে দুষ্টুমি করতে করতে ওদের সময় চলে যায়। তার সাথে ওখানে অনেক ছবি তুলে ওরা দুজনে। পানিতে অনেক স্রোত থাকায় ওরা কেউ পানিতে নামেনি, তাই নৌকায় করে ঝর্ণা ধারে যায়। ওখানে কিছু দূর হেঁটে ওরা ঝর্ণার কাছে আসে। ঝর্ণার উপরে ওরা দুজনে কিছুটা উঠে ওখানেও অনেক ছবি তুলে ওরা সাথে অনেক মজাও করে। ওই দিনটা ওদের ওইভাবেই কেটে গেল। সন্ধে হতেই ওরা ওখানকার হোটেলে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে আবার রওনা দিল বান্দরবানের উদ্দেশ্যে। সত্যি আকাশ, এই জায়গাটা না ঢাকার থেকেও অনেক সুন্দর, তবে এতটা ভয়ঙ্কর কি বলবো তোমায়। তা তো হবেই, এখন যেখানে যাব ওই জায়গাটাও অনেক ভয়ঙ্কর, শুধু পাহাড়ই দেখতে পাবে। অনেক মজা হবে। এইদিকে রাতে রাতে ওরা বান্দরবান চলে আসে। ভোর হতেই ওরা খাবার খেয়ে নেয়। ওখান থেকে ওরা চলে আসে মেঘনা পার্কে। ওখানে ওরা সিঁড়ি বেয়ে নিচে নামে। ঝুলন্ত ব্রিজে ওরা দুজনেই অনেক সময় কাটায়। ওখানে ওরা দুজনেই ব্রিজ পার হয়ে পাহাড়ের উপরে ওঠে। এভাবে 3 ঘন্টা ওরা মেঘনায় কাটিয়ে দিল। এরপর আসলো মেঘালয়া। ওখানে ওরা এসে পাহাড় দেখতে লাগলো। এখন চলো, তোমাকে একটা মন্দিরে নিয়ে যাই। কিসের মন্দির ওটা? আসলেই দেখতে পাবে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে স্বর্ণ মন্দিরে আসে। ওই মন্দির থেকে ইরা তো অবাক, কেননা ইরা মনে করেছিল এই মন্দিরটা স্বর্ণের তরী। তাই আকাশকে বলে, আচ্ছা, এই মন্দিরটা তো দেখছি পুরোই স্বর্ণের। এখানে যদি কেউ একটা টুকরো নিয়ে যায় তাহলে তো অনেক টাকা পাবে। এদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না অন্য কিছু করবে বুঝতে পারছে না। ভিতরে চলো, তাহলে সবটা বুঝিয়ে বলতে পারবো। এদিকে ওরা ভেতরে গেলে আকাশ ইরাকে সবটা বুঝিয়ে বলে। ও, তার সাথে এগুলো রং করা, আর ভেতরে যে মূর্তিটা আছে ওই মূর্তির মুখটাই শুধু স্বর্ণের, তাই তো? ঠিক ধরেছ। তাহলে এইটার নাম স্বর্ণ মন্দির কেন? স্বর্ণের মতো দেখতে বলে? হ্যাঁ, এখন সবটাই তো দেখলে। এখন তাহলে আমাদের এয়ারপোর্টে যাওয়ার পালা। এই জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি কি করলে সব শেষে এখানে নিয়ে আসলে? কি করব? তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার পাহাড় অনেক প্রিয়। তাহলে তো এখানে অনেক আগেই নিয়ে আসতাম, তাই এখন লেট করা যাবে না। আচ্ছা, এখানে একজনের কাছে শুনেছি কোন জায়গায় গেলে নাকি আকাশের মেঘ ধরা যায়। ওটার নাম নীলগিরি। এখনো সন্ধে হতে 2 ঘন্টা বাকি আছে, তাহলে চলো ওখানে যাই। ওরা দুজনে চলে আসে নীলগিরিতে আসার জন্য ওখানে থাকা এক ধরনের গাড়ি করে আসতে হয়। ওই গাড়ির নাম চাঁদের গাড়ি। ওই গাড়ি করে আসলে চারপাশের সৌন্দর্য ও দেখতে পাবে। ওরা দুজনেই গাড়িতে বসে পড়ে। ওরা দুজনে গাড়িটা একাই নেয়। 1 ঘন্টা পর ও নীলগিরির চূড়ায় ওঠে। ওখান থেকে নেমে যায়। ওরা ভাড়া মিটিয়ে দেয়, কেননা এখান থেকে ওরা হেলিকপ্টার করে চলে যাবে। ওয়াও, এগুলো কি সত্যিকারের মেঘ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে এটাই সত্য। এখানে মেঘে মেঘে খেলা করে। এখানে সূর্যাস্ত যখন হবে তখন পুরো সূর্যের ভিতর ঢুকে ছবি তুলতে পারবে। মনে হবে তুমি সূর্যের ভিতরে আছো। সত্যি আমার কত যে ভালো লাগছে, কি বলবো তোমাকে। আগে জানলে এখানে আসতাম সবার আগে,
চারদিকে এত পাহাড় যে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। কিছুক্ষণ পর সূর্যাস্ত হবে, তখন ছবি তুলব। কিছুক্ষণ পর সূর্যাস্ত হয়। ওরা দুজনেই অনেক ছবি উঠিয়ে নেয় এখানে। তা দেখে ইরা মেঘ নিয়ে অনেক খেলা করে, হাত দিয়ে মেঘ ধরে, অনেক মজা করে ওরা দুজনে। কিছুক্ষণ পর আধার নামে ওরা দুজনে হেলিকপ্টারে উঠে পড়ে। ওখান থেকে ওরা এয়ারপোর্টে এসে নামে। এই 2টা দিন ইরা অনেক মজা করেছে, যা ইরার মুখ দেখেই আকাশ বুঝতে পারে। তার সাথে যেখানে যেখানে গিয়েছে সব জায়গা থেকে ইরা অনেক কিছু কিনে নেয়। এইগুলো ওরা ব্যাগে ব্যাগে রেখে দেয়। রাত 10টায় ওদের ফ্লাইট, তাই ওরা দুজনেই টিকিট নিয়ে প্লেনে উঠে বসে। আমেরিকায় আস্তে আস্তে সকাল হয়ে যায়। ওখানে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখে বাহিরে পুলিশ দাঁড়িয়ে আছে। এইদিকে পুলিশ দেখে ওরা তেমন চমকায়নি। ওরা ওদের মতো করে বের হয়ে চলে আসে। ওখান থেকে ওরা দুজনে গাড়ি নিয়ে ওদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ইরা ওর বাবাকে জড়িয়ে ধরে আর 2 দিনে কি কি হয়েছিল তা বলতে থাকে। ইরা, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর না হয় সব বলতে পারবে। আব্বু, আচ্ছা তাহলে আমি ফ্রেশ হয়ে আসি, তারপর রাতে তোমাকে সব বলবো গল্প করতে করতে। ওরা দুজনে উপরে চলে যায়। ওখানে ফ্রেশ হয়ে আকাশ নিচে নেমে আসে, কেননা আকাশ এখন অন্য আরেকটা জায়গা যাবে। অবশ্য যাওয়ার আগে ইরাকে বলে এসেছে। এদিকে আকাশ অফিসে আসে। ওখানে আসতে কেউ আকাশকে চেনে না, কারণ আকাশকে কেউ কখনো দেখেনি। আকাশ অফিসে এসে ইরার আব্বুর রুমে ঢোকে। ওখানে কিছু ডকুমেন্ট ওনার ল্যাপটপের উপর রেখে দিয়ে চলে আসে। ওই রাতে আকাশ, ইরা ও ইরার আব্বু ওনারা 3 জনেই বসে আছে। তা ইরা, তোরা তো ওখানে ঘুরতে গিয়েছিস, তা আমার জন্য কি এনেছিস? তোমার জন্য অনেক কিছু এনেছি। এরপর একে একে ইরা সব বের করে ওর বাবাকে দেয়। আরে আর দিতে হবে না, আমাকে সব দিলে তুই কি রাখবি বল? আমার লাগবে না। জানো, ও না আমাকে শেষের 2 দিন ভালো জায়গায় ঘুরতে নিয়ে গেছিল। বিশ্বাস করুন আব্বু, ও যে পাহাড় পছন্দ করে তা যদি আমাকে বলতো তাহলে তো আমি ওকে ওখানে আগেই নিয়ে যেতাম। লাস্ট 2 দিনে আমরা অনেক মজা করি। দাঁড়াও, তোমাকে ছবিগুলো দেখাই। এরপর ইরা টিভির সাথে মোবাইল কানেক্ট করে একটা একটা করে ছবি দেখাতে থাকে, সাথে ছবিগুলোর বর্ণনা দিতে থাকে। অন্যদিকে ইরার আব্বু ওনার মেয়ের সুখ দেখে না চাইতেও পানি চলে আসে, তাই ইরা দেখার আগেই মুছে নেয়। সত্যি আকাশ, আমি অনেক খুশি। তুমি আমার মেয়েকে অনেক সুখে রেখেছো, যা আমি ওর মুখ দেখেই বুঝতে পারছি। আচ্ছা, এই দিকে খবর কি? আমি শুনলাম এই কয়েকদিনে নাকি অনেক কিছু হয়ে গিয়েছে। ওই কয়েকদিনে একে আর ডনের মাঝে অনেক লড়াই হয়। এতে অনেক লোক তো মারা যায়, সাথে ওদের মাঝেও অনেক লোক মারা যায়। আচ্ছা, আমি তো এসে গেছি, কোনো চিন্তা করতে হবে না, আমি সব সামলে নিব। তুমি আমার একটা কথা রাখবে? আমি কি কথা? বলি কি, তুমি এই রিপোর্টারের কাজ ছেড়ে দিয়ে অফিসে জয়েন করো। এত রিস্ক নিয়ে তুমি কাজ করো না। তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আকাশ, ইরা ঠিকই বলেছে। তোমার কিছু হয়ে গেলে ইরাকে আমি বাঁচাবো কি করে? প্লিজ তুমি এসব ছেড়ে দাও। তোমার কিছু হয়ে গেলে আমিও নিজেকে শেষ করে দিব, কারণ যেই মন, প্রাণ, ভালোবাসা ও দেহটা তোমাকে দিয়েছি তা আমি অন্য কাউকে দিতে পারবো না আকাশ। তোমরা যেহেতু বলছো তাহলে আমি ছেড়ে দিব। তোমার পর অন্য কেউ আমার শরীরে হাত দিবে তা আমি কখনোই মেনে নিতে পারবো না। সত্যি, তুমি কি ছেড়ে দিবে? তোমার দিকে তাকিয়ে না হয় ছেড়ে দিব। এই কথা শুনে ইরা আকাশকে চাপটে ধরে। মনে হচ্ছিল যেন ইরা আকাশের কাছ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিল। ওদের এমন পাগলামো দেখে ইরার আব্বু ওখান থেকে চলে যায়। ওই রাতটা ওদের ওইভাবেই কেটে যায়।
এইদিকে পরের দিন ইরার আব্বু ইরা ও আকাশকে অফিসে নিয়ে যায়, সবাইকে ডেকে মিটিং রুমে নিয়ে আসার জন্য বলে। ওখানে সবার উপস্থিতিতে আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তার সাথে আকাশ যে এতদিন এই ক্রাইমগুলো লাইভ করে রেকর্ড করে দেখাতো, এই সব কিছুই উনি ওদের বলতে থাকে। তার সাথে আকাশকে এই চ্যানেলের দায়িত্ব তুলে দেয়। এতে সবাই খুশি হয়ে হাতে তালি দেয়। আবার অনেকে ভেতর ভেতর প্রায় জ্বলে যাচ্ছে, কেননা অনেকে চেয়েছিল চেয়ারম্যানের চেয়ারে বসার জন্য, কিন্তু এখন তো তাও হচ্ছে না। সেজন্য অনেকে মুখ বেজার করে হলেও হাতে তালি দিচ্ছে। ওই দিন আকাশ অফিসে কাজ করে বাসা চলে আসে। এইদিকে রাজীব, ওই দিকের খবর কি? আমার হবে, আমার হলো। সব খবর একটা আছে, কিন্তু সে খবরটা সুখবর না দুঃখের খবর ঠিক বুঝতে পারছি না। আগে খবরটা বল। বস, খবর পেয়েছি আমাদের মালগুলো যে রিপোর্টার ধরিয়ে দিয়েছিল ওই রিপোর্টার এখন ওই চ্যানেলের চেয়ারম্যান হয়ে গিয়েছে। কিন্তু ওই ছেলেটা চেয়ারম্যান হলো কি করে? বস, ওই চ্যানেলের চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করে ওই রিপোর্টার, এরপর ওই চ্যানেলের চেয়ারম্যান ওই রিপোর্টারকে চেয়ারম্যান করে দেয়। একদিক দিয়ে ভালো হয়েছে, আমাদের পথের কাঁটা দূর হয়ে গিয়েছে। বস, ও যদি অন্য কোনো রিপোর্টারকে আমাদের পেছনে লাগিয়ে দেয়? তা সম্ভব না, কেননা জীবনের ঝুঁকি নিয়ে কেউ এই রকম কাজ করতে আসবে না। তাই এখন নিশ্চিন্তে কাজ করে যাবে। এরপর শুরু হলো ডনের খেলা। ও এখন একের পর এক ক্রাইম করে যাচ্ছে, কিন্তু এখন আকাশের পরিবর্তে এখন একে ডনের বিপক্ষে। কেননা ডন যেখানে ক্রাইম করছে, একের লোক সেখানে গিয়ে বাধা দিচ্ছে। এতে করে ডন আরো অনেক ক্ষেপে যায়। তাই এখন নিশ্চিন্তে কাজ করা যাবে। ভেবেছিলাম ওই রিপোর্টার থেকে বেঁচে গেলাম, কিন্তু এই একে আমার পিছনে কেন পড়ে আছে তাই তো বুঝতে পারছি না। বস, এখন তাহলে কি হবে? আমাদের লোকদের তৈরি হতে বল, আমরা ওই একের বিরুদ্ধে যাব। একবার তো গিয়েছি, এবার দরকার পড়লে একে কেউ শেষ করে দেব। সবটা কি সহজ হবে? বুঝতে তো পারছেন ও একে, এত সহজে ওকে বাঘে আনা সম্ভব না। এত সহজে ওকে বাঘে আনা সম্ভব হবে না বলে আমার মনে হচ্ছে। না, আসলে কৌশলে তো আনতে হবে। তাহলে শোন কি করতে হবে। এরপর ডন রাজীবকে কিছু কথা বলতে থাকে, কেননা এই কথার মাঝে ওদের সব কিছু ফাঁস করতে পারবে। তাই রাজীবও কাজে লেগে যায়। অন্যদিকে একের লোকও কম না, সব কিছু ঠিকঠাক করে রাখে, কেননা ওরা যেখানেই পাচ্ছে সেখানেই ডনের লোকদের মারতে থাকে। এভাবে ওই কয়েকদিন পুরো আমেরিকার মধ্যে খুন খারাপি চলতে থাকে। এভাবে 7 দিন কেটে যায়। একের লোকও ডনের লোক দিন দিন কমতে থাকে। রাজীব, ওই দিকের খবর কি? বস, আমাদের হাতে 20 জন লোক আছে মাত্র, বাকি সব লোক মারা গিয়েছে। এই হাতে পারে না, কি করে হলো এইসব? এই 7 দিনে আমাদের সাথে সাথে একেও অনেক লোক মারা যায়। তবে আমরা একের গোপন আস্তানায় হামলা করি, ওখানে একে প্রায় 300 জন লোকের একসাথে মারা যায়। এ হতে পারে না, কি করে হলো এইসব? সাবাস, একদম ঠিক করেছিস। তাহলে তো একে কাছে তেমন কোনো লোক নেই এখন। বস, ঠিক বলতে পারি না কতজন লোক আছে, তো ওদের মনে হয় 30 জনের মতো হবে। তাহলে এবার মাঠে নেমে ওই একে মারতে হয়। অন্যদিকে একে বসে আছে ওর আস্তানায়, কেননা ওর এই গোপন আস্তানায় হামলা করার ফলে 300 লোক মারা যায়। এতে করে একের দলে মাত্র 10 জন লোক বেঁচে আছে, কেননা একে ওর সব লোকদের ওখানে রেখেছিল যাতে করে ডন ওখানে না পৌঁছাতে পারে। কিন্তু কিছু হলো না, সব কিছু শেষ হয়ে গেল। এখন কি হবে? মাত্র 10 জন লোক নিয়ে আমরা চলবো কি করে? বস, ওদের দলের বেশি লোক বেঁচে নেই, কেননা আমরা ওদেরও অনেক ক্ষতি করেছি। তারপরে ওদের অনেক লোককেই আমরা মেরে ফেলেছি। আচ্ছা, এবার শেষ বোঝাপড়া করব এই ডনের সাথে। তাহলে বস, আমি সব কিছু তৈরি করে রাখতেছি। এইদিকে ওরা তৈরি হচ্ছে। অন্যদিকে আকাশ ওর অফিসে ভালোই কাজ করে যাচ্ছে, কেননা ওদের এই অফিসে এই কয়েকদিনে আরও বেড়ে গেছে অনেক কিছু। কেননা এই 7 দিনে পুরো শহরে মাফিয়া মরার খবর ওদের চ্যানেলে দেখা হয়। তার সাথে ওদের চ্যানেলের লোক আগের থেকে অনেক গুণ বেশি দেখে। পরের দিন একে ওর লোকজন নিয়ে বেরিয়ে পড়ে ডনের মারার জন্য।
পরের দিন একে ওর লোকজন নিয়ে বেরিয়ে পড়ে ডনকে মারার জন্য। ওরা ডনের আস্তানায় এসে হামলা করতে থাকে। এতে করে ডনের কিছু লোক মারা যায়, সাথে একের লোকও। কিছু সময়ের মধ্যে একের সাথে সব লোক মারা যায়, আর ডনের সাথে থাকা সব লোকও। একে, আমি তোকে বাঁচতে দিব না। তুই আমার কোনো লোককে বাঁচতে দিলি না। তুইও আমাদের কোনো লোককে বাঁচতে দিলি না। কথাটা বলেই একে গুলি করে ডনকে। এতে করে ডন মাটিতে শুয়ে যায় মরে যাওয়ার আগে।